হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম একটা নতুন ক্লাসে। পরশু টেস্ট পেপার থেকে বড় প্রশ্নের ক্লাস চলছে, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি পরশু টেস্ট পেপার 2025 বড় প্রশ্ন ম্যাথ। পেজ নাম্বার দেখবে তোমরা 444 পেজ এবং 445 পেজ। এই পেজের যে বড় প্রশ্নগুলো আছে, যে 5 দাগে শুরু করে যে 13 দাগের পর্যন্ত অঙ্কগুলো আছে, সেই দাগের অঙ্কগুলো করাবো তোমাদের। আমি পরিমিতির ক্লাস দিয়েছি তোমাদের 14 দাগের এবং 15 দাগের একটা ক্লাস দিয়েছি। সেই দাগের অঙ্কগুলো আরও ক্লাস আসবে তোমাদের, তাড়াতাড়ি ক্লাসগুলো আসবে আমাদের। এই যে পরশু টেস্ট পেপার থেকে আর বেশি নাই, আর দু একটা স্কুল আছে, দু একটা স্কুল হয়ে যাওয়ার পরেই আমাদের কিন্তু পরশু টেস্ট পেপার থেকে শেষ। তখন তোমাদের আসবে পরিমিতির এবং রাশিবিজ্ঞানের অঙ্কগুলো একটা ক্লাস দেওয়া হয়েছে। আর 9 দাগের যে উপপাদ্য অঙ্কগুলো আছে, সেই উপপাদ্যের ক্লাসগুলো তোমাদের দিব। তো সব ক্লাস পাবা তোমরা 90 মার্কের তোমরা কোয়েশ্চেন সব সম্পূর্ণ আমার ক্লাসে পেয়ে যাবে তোমরা, কোনো চিন্তা নাই। তো তোমরা তাড়াতাড়ি করে তোমার ভিডিওতে লাইক করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও ভিডিওগুলো। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তোমাদের কাছে যে পরশু টেস্ট পেপার বইটা আছে, এই বইটা তোমাদের হাতে নিতে হবে এবং আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করতে হবে, তখনই তোমরা অঙ্কগুলো সব বুঝতে পারবা। তো চলো আজকের অঙ্কগুলো আমরা দেখে নেবো। আজকের অঙ্কগুলো আমাদের কী আছে। 5-এর 1-এর অঙ্কটা করাবো আমাদের। 5 থেকে শুরু বড় প্রশ্নের ক্লাস। তো চলো 5-এর 1-এর অঙ্কটা কী বলছে। মানে বলছে বছরের প্রথমে তরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা আর 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন। এখানে তরুণ দিয়েছিল 24,000 টাকা আর অজয় দিয়েছিল 30,000 টাকা দিয়ে তারা ব্যবসা চালু করলো। কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও, তাই না? আচ্ছা এখানে দেখো, এখানে তরুণ আর অরুণ হয়ে গেছে, তাহলে এখানে হয় অরুণ হবে নাহলে তরুণ হবে, যে কোনো একটা করে নিতে হবে আমাদের। এখানে এক্সট্রা অরুণ কেউ নাই, তাই না? এখানে ওই তরুণটাই এখানে অরুণ হয়ে গেছে বা অরুণটা তরুণ হয়ে গেছে। তাহলে আমরা এখানে কী করব, আমরা অরুণে করে নেব, ঠিক আছে? যেখানে তরুণ লেখা আছে না, সেই নামটা তোমরা অরুণ করে নেবে। এটা বইয়ের অঙ্ক আছে, দেখবা বই তো সম্ভবত অরুণই আছে। তো যাই হোক, তো এখানে দেখো অরুণ আরও 12,000 টাকা দিয়ে ওই ব্যবসায় মূলধন দেন। তাহলে বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো। তাহলে অরুণ, দেখো শেষে অরুণ বলেছে, তাহলে তরুণ হবে না, অরুণে হবে। অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন, অরুণের লভ্যাংশটা বলে দিয়েছে। তাহলে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল সেটা নির্ণয় করতে বলেছে। দেখো এখানে অরুণ যে কয়েক মাস পর 12,000 টাকা দিয়েছিল, সেটা কত মাস পর সেটা আমরা ধরে নেব এখানে। তো আমরা প্রথমে লিখব ধরি অরুণ। দেখো তরুণের জায়গায় তোমরা অরুণ করে নিবা। অরুণ X মাস পর, ঠিক আছে, কত টাকা দিয়েছিল? 12,000 টাকা। 12,000 টাকা দিয়েছিল। আমাদের কিন্তু এক্সটাই বের করতে হবে, কত মাস পর টাকাটা দিয়েছিল এই 12,000 টাকাটা, সেটা কিন্তু জানতে চেয়েছে। ওকে, তাহলে এখানে X মাস পর টাকাটা দিয়েছিল, তাহলে অরুণের যে 24,000 টাকাটা কিন্তু X মাস খেটেছে। ওকে, তাহলে এখানে দেখো তাদের অরুণ আর অজয়ের মূলধনের অনুপাতটা বের করব 1 মাস হিসাবে। তাহলে আমরা 1 মাস হিসেবে অরুণ ও কে আছে, অজয় আছে। অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত, ঠিক আছে। দেখো 1 মাস হিসাবে তাদের মূলধনের অনুপাতটা কী করে পাবা, একটু ভালো করে দেখবা। এখানে দেখো প্রথমে অরুণের 24,000 টাকাটা X মাস খেটে নিয়েছে, তাহলে এখানে আমরা যেটা করব সমান 24,000 টাকা। 24,000 টাকা X মাস কিন্তু খেটে নিয়েছে, আবার টাকা দিয়েছিল 12,000 টাকা। তাহলে 24,000 টাকা ছিল প্লাস আবার 12,000 টাকা দিল, তাই না? এই টাকাটা হয়ে গেল টোটাল টাকাটা। এই টাকাটা দেখো কত মাস খাটবে, এই টাকাটা খাটবে 12 মাস থেকে X মাস বাদ দিয়ে দিতে হবে, কারণ X মাস তো খেটে নিয়েছে প্রথম 24,000 টাকাটা। তাহলে 12 মাস থেকে X মাস বাদ দাও, তাহলে এত মাস থাকলো, এই মাসটা কেটেছে, বাকি টাকাটা যে টাকাটা যোগ হয়ে টোটাল টাকাটা হবে, যে 24,000 টাকা আর 12,000 টাকা যোগে যে টাকাটা হবে টোটাল তত টাকা কেটেছে এত মাস। ওকে, এটা হচ্ছে আমাদের কার, অরুণের। ইজ ডু। এবার হবে আমাদের অজয়ের টাকাটা দেখো, ও 30,000 টাকা কিন্তু 12 মাসেই খাটে। তাহলে অজয়ের 30,000 টাকা কত মাস খাটে, এর 12 মাসই খাটে, ঠিক আছে, ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা এবার এদের কী করবো, মূলধনের অনুপাতটা একটু সরল করবো আমরা। তাহলে এখানে দেখো তো আমরা 12 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে প্রত্যেককে, তাহলে আমরা 12 দিয়ে যদি ভাগ করে নিই তাহলে কত আসছে দেখো। তাহলে এখানে 12 দিয়ে যদি ভাগ করি, আচ্ছা এখানে 0
আমরা দেখতে পাচ্ছি 3টা শূন্য কাটাতে পারবো সব জায়গা থেকে। তাহলে এখানে 3টা শূন্য কাটালাম, এখানে 3টা শূন্য কাটালাম, এখানে 3টা শূন্য কাটালাম, এটা গুণের আকারে আছে থাক, এখানে কিছু করছি না। এখানে 3টা শূন্য কাটালাম। এবার 12 দিয়ে ভাগ করবো, তো 12 দিয়ে 24, এখানে 12 দিয়ে 24, এখানে 12কে 12, এখানে করছি না আমরা, ঠিক আছে, এটাতে করেছি, এই গুণের আকারে আছে, খেয়াল করবা। আর এখানে 12কে 12 দিয়ে কাটাকাটি করলাম। আচ্ছা, আর কাটাকাটি আমরা সেরকম করতে পারবো না, যেহেতু এখানে আর কিছু নাই, এটা দেখো কেটে গেছে। তাহলে আমরা দেখো রাখি কে থাকলো, এখানে আমাদের থেকে গেল 2x, আর এখানে দেখো এখানে আমাদের 2 আর 1 বেঁচেছে, তাহলে এখানে যোগ করলে কত হবে 3, তাহলে এটা আমাদের 12 মাইনাস x থেকে যাবে। ওকে, আচ্ছা, এটাকে আমরা একটু বড় বন্ধনী করে দিই, এই বন্ধনীটা দিয়ে দিলাম h2, আর এখানে শুধু আমাদের 30 বেঁচেছে, এটা 30। এবার এখানে একটু সরল করো, এখানে যদি সরল করো তা দেখো এখানে আমরা 3 দিয়ে গুণ করে দিই, তাই 3 দিয়ে গুণ করলে 2x প্লাস এটা হবে 12 3 36, আর এটা দেখো তো এটা হবে 3x, এটা 30 থেকে গেল। এবার তোমরা যদি দেখো এটা তোমরা পাবা 36টা আমরা এখানে লিখে দিলাম, আর এটা কিন্তু মাইনাস x হয়ে যাচ্ছে, এই 30 লঘিষ্ঠ হচ্ছে না, এই অবধি থেকে গেল আমাদের লঘিষ্ঠ। ওকে, তাহলে অরুণ আর অজের মূলধনের অনুপাত পেয়ে গেলাম কিন্তু 36 মাইনাস x ইজ টু 30, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, আমাদের লাভটা বলে দিয়েছে, তাহলে আমাদের এখানে লাভটা দরকার, কার দরকার, অরুণের যেহেতু লভ্যাংশ আমাদের বলে দিয়েছে, অরুণ কত টাকা লাভ হয়েছিল সেটা বলেছে, তো অরুণের লাভটা আমরা বের করি এখান থেকে। তো অরুণের লভ্যাংশ, অরুণের লভ্যাংশ কী করে পাবো, এটা হচ্ছে অরুণের মূলধনটা 36 মাইনাস এক্স, আর নিচে আনুপাতিক যোগ। দেখো আনুপাতিক যদি যোগ করো তাহলে তোমরা দেখো এই 30টা 36 সঙ্গে যোগ হবে, তা 30 36 যোগ হয়ে যাবে 66, আর এখানে মাইনাস এক্স ছিল, তাহলে এই দুটো যোগ করে তোমরা এটা পেয়ে যাবা 66 মাইনাস এক্স পেয়ে যাবা। আর মোট লাভটা দিয়ে গুণ করতে হয়, মোট লাভ কত হয়েছিল 14,030, তাহলে এখানে আমরা দিব 14,030, এই টাকাটা হয়েছিল লাভ। তাহলে এটা হচ্ছে কার টাকা, এটা হচ্ছে আমাদের অরুণের লভ্যাংশ। আবার অরুণের লভ্যাংশটা বলে দিয়েছে, ঠিক আছে, অরুণের লভ্যাংশ কত বলে দিয়েছে, এটা সমান সমান হয়ে যাবে এই টাকার সঙ্গে। অরুণের লভ্যাংশ 7,130 টাকা, তাহলে এখানে দেখো 7,130, এটা হচ্ছে অরুণের লভ্যাংশ, এটাও অরুণের লভ্যাংশ, এটাও অরুণের লভ্যাংশ, সমান করে আমরা এক্সের মানটা পেয়ে যাব, ঠিক আছে। তখন আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে, এক্সের মানটা আমাদের দরকার। তা দেখো আমরা কীভাবে এক্সের মানটা পেয়ে যাচ্ছি, কিছু কাটাকাটি যাচ্ছে, একটা শূন্য কেটে দিতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো তো আমরা এর সঙ্গে এটা গুণ হবে, আর বর্জ্য গুণ করে এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে যদি একটু সরল সাজিয়ে রেখে দিই আমি, তাহলে এভাবে সাজাতে পারবো। তাহলে এটা আমরা গুণ করতে পারবো, এই যে দেখো 1403, এটা গুণ হবে কার সঙ্গে 36 মাইনাস এক্স, এর সঙ্গে গুণ হবে। আর এইদিকে যদি বর্জ্য গুণ করো এটা হয়ে গেল আমাদের 713, আর এর সঙ্গে 66 মাইনাস এক্স, এটার সঙ্গে গুণ হয়ে যাবে। এবার এখানে আমরা গুণটা করে নিই, বর্জ্য গুণ করে নিয়েছি, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এবার দেখো তোমরা যদি এখানে গুণটা করো, এই যে এটার সঙ্গে এটা যদি গুণ করো 36 দিয়ে কত 1403কে যদি গুণ করো, তাহলে এটার গুণফলটা তোমরা পেয়ে যাবা 50,508, এটা পাবা, ঠিক আছে, এটা গুণ করে তোমরা পেয়ে যাবে, এটা গুণ করে। আর এখানে এটা মাইনাস, এটা হবে 1403x, ওকে, এটা আমরা গুণ করে নিয়েছি। এবার এইদিকে গুণ করো, এবার দেখো 713 আর 66 গুণ করতে হবে, এই দুটো গুণ করে তোমরা পেয়ে যাবে 47,058, এটা বাবা গুণ করতে পেরেছি, এটা গুণ করবা দেখবা 47,058 পেয়ে যাবা। তারপরে এটা এক্সের সঙ্গে 713x, এটা বাবা। এবার দেখো আমরা একটু যোগ বিয়োগ করবো, আমরা যদি একটু যোগ বিয়োগ করি তাহলে এভাবে দাঁড়াবে জিনিসটা। আচ্ছা, এখানে দেখো আমরা 50,508, আর এটা মাইনাস করে দিলাম 47,058, ঠিক আছে, এদিকে নিয়ে চলে আসলাম, আর সমান সমান এখানে দেখো এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা হবে 1403x, আর মাইনাস ছিল 713। ওকে, এক্সগুলোকে ডান দিকে আর সংখ্যাগুলোকে বাঁ দিকে নিয়ে আসলাম, আবার ঘুরিয়ে নিব যোগ বিয়োগ করে, যেহেতু আমাদের বড়টা আগে রাখছি তার জন্য এভাবে করা হচ্ছে, তাই না। আর এবার দেখো এবার বিয়োগটা করতে হবে, বাহ, তাহলে এখানে যদি এটা বিয়োগ করো, ঠিক আছে, আচ্ছা আমি এটা বিয়োগ করি, এক্সটা আগে রাখছি, তাই না, আর এটা বিয়োগ করে আমরা ওটা ডান দিকে রাখবো। তাহলে এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে পেয়ে যাবা 690 পেয়ে যাবা, 690x,
ঠিক আছে। এই যে এই দুটো বিয়োগ করে 690x সমান সমান এবার এটার বিয়োগফলটা, এটা বিয়োগ করবা, এটা বিয়োগ করে পেয়ে যাবা 3450 পাবা। ঠিক আছে, এটা বিয়োগ করে কত পাবা 3450 মানে 3450 টাকা। আচ্ছা এখানে দেখো, তাহলে এখানে আমরা একটা শূন্য কেটে দিচ্ছি। তাহলে আমাদের x সমান সমান থেকে যাচ্ছে 345/6 বাস, এটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। দেখো এখানে যদি তোমরা যদি ভাগ করো তাহলে এটা ভাগ করে তোমরা পেয়ে যাবা 5 পেয়ে যাবা, তাই না? 5, কারণ দেখো পাই দিয়ে গুণ করো, এটা তোমরা যদি পাই দিয়ে গুণে করে নাও, পাই দিয়ে গুণ করো 5 9 45 5 আর 5 6 30 আর ওদিকে 4 34। তা দেখো আমাদের এটাতে 5 বারে ভাগটা মিলে যাচ্ছে, তাহলে আমরা কাটাকাটি করে 5 পেয়ে গেলাম। তাহলে এক্সের মানটা কত পেয়ে গেলাম? এক্সের মানটা আমরা পেয়ে গেলাম 5। এটাই আমাদের অ্যান্সার। আমাদের এখানে চেয়েছিল যে অরুণ কত মাস পরে টাকাটা দিয়েছিল, তাই না? আরও টাকাটা দিয়েছিল যে 12,000 টাকার কত মাস, সেটা আমরা পেয়ে গেলাম যে অরুণ 5 মাস পর টাকাটা দিয়েছিল। তাহলে আমরা একটু এখানে লিখে দিই, এই জায়গায় আমরা লিখে দিই। তাহলে অতএব অরুণ 5 মাস পর আরও 12,000 টাকা দিয়েছিল। ঠিক আছে, এই যে আমাদের 5 মাস, আমাদের অ্যান্সারটা কিন্তু 5 মাস। 5টা একটু ভালো করে লিখি, এই যে আমাদের 5 মাস। এবার 5-এর দিয়ের প্রশ্নটা দেখো, আমাদের প্রশ্নটা বলছে বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। এখানে দেখো এই যে ঠান্ডা বোতল, যে প্লাস্টিকের বোতলে জল দেওয়া হয়, এটার জন্য কিন্তু নিষেধাজ্ঞা আছে সরকারি থেকে। তার জন্য এগুলো কী করছে, এগুলো প্রচার চালাচ্ছে যেন না ব্যবহার করা হয়। তো এই প্রচারের ফলে কী হয়েছে, কমছে, এখানে হ্রাস পাচ্ছে ব্যবহারকারীদের। তো সংখ্যাটা 25% হ্রাস পেয়ে গেছে এখানে। তো 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা যদি 8,000, ঠিক আছে, এখানে বলছে 80,000 আছে, 8,000 নয়, 80,000 হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে? তাহলে আগের এখানে বলে দিয়েছে 3 বছর পূর্বে যে সংখ্যাটা আছে সেটা বলে দিয়েছে। তাহলে বর্তমানে বলেছে 3 বছর পর, তো আমরা 3 বছর পর সেটা বের করবো বর্তমানটা। 3 বছর পূর্বে দেওয়া ছিল 80,000 সংখ্যাটা, আর এখন 3 বছর পর কত, বর্তমানে কত আছে সংখ্যাটা, সেটা আমাদের বের করতে হবে। তা দেখো বর্তমান সংখ্যাটা আমরা পেয়ে যাব। আমাদের কী করবো, এখানে আমরা প্রথমে লিখে দেবো যে 3 বছর পরে, 3 বছর পর এখানে আমরা কি নামটা দেব, 3 বছর পর ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা, এটা লিখে দেব ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা, তাই না? তা দেখো তো এই সংখ্যাটা আমরা কত পাবো, সেই সংখ্যাটা পেয়ে যাব। আগে ছিল 80,000, তাহলে 80,000 এটা থাকবে আমাদের। আর 1 মাইনাস, কমেছে হ্রাস পেয়েছে, তাহলে 1 মাইনাস 25/100। এখানে 3 বছর বলেছে, তার পাওয়ারটা এখানে 3 হবে। এটাই তো আমাদের বের করার নিয়ম, সমাহার বৃদ্ধির যে সূত্রটা, এই সূত্র অনুযায়ী হবে। এটা সমল চক্রবর্তীর মধ্যে সূত্রটা, হ্রাসের জন্য মাইনাস আর এটা বৃদ্ধির জন্য এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এতজন, বর্তমানে এতজন হবে। এখন কমতে 80,000 থেকে কমতে কতজন হবে, এতজন হবে এখন এই জিনিসটা। তাহলে আমাদের এটা সলভ করব, 80,000। আর এখানে দেখো তো, এটা তোমরা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করো তাহলে এটা কত পেয়ে যাবা, এখানে 100 থেকে 25 বাদ দিবে, 75 পাবা, আর নিচেতে 100 আছে তার হোল কিউব, এতজন। তাহলে এখানে যদি আমরা কিউবটা ভাঙিয়ে নিই তাহলে এটা 3 বার গুণ হবে, 75/100, 75/100, আবার হবে 75/100 জন। এটা সরল করো, আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। খুব ভালো অঙ্ক, খুব তাড়াতাড়ি হয়ে যায়, শুধু একটু সরলটা করতে হবে। তা দেখো তো আমরা এখানে দেখো এই যে 2 শূন্য 2 শূন্য 4টা শূন্য, তো এখানেও 4টা শূন্য আছে, আমরা কেটে দিলাম। এবার 25 দিয়ে কাটার করলে 25 3 75, 25 4 100, এখানে 4 2 8 কাটাকাটি করে দাও। তাহলে এখানে দেখো, এখানে আমরা পেয়ে যাচ্ছি 6 × 75 × 75 এতজন। এবার আমাদের এটা শুধু গুণ করতে হবে, এটা গুণ করলে অ্যান্সার। তো এটা গুণ করবো, এটা গুণ করে তোমরা পেয়ে যাবা 33,750 পেয়ে যাবা,
50 জন এখন হবে ব্যবহারকারীর সংখ্যাটা, তাই না? ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে? এতজন। এটা আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। খুব সহজে অ্যান্সারটা হয়ে যায়, খুব ভালো অঙ্ক এগুলো। 6-এর আগের প্রশ্নটা দেখো, আমাদের আছে এখানে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে b মাইনাস সি ইন্টু এস স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইজিক্যাল 0। এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর সমান হলে প্রমাণ করতে বলেছে আমাদের 2b। আমাদের এটা প্রমাণ দেখাতে বলেছে 2b সমান সমান a প্লাস সি। এটা আমাদের প্রমাণ দেখাতে হবে, ঠিক আছে? তা প্রমাণ চলে আসবে, এখানে বীজ দুটি পরস্পর সমান বলে দিয়েছে, তাহলে আমরা লিখব যেহেতু বীজ দুটি পরস্পর সমান, ঠিক আছে? তা কোনো দ্বিঘাত সমীকরণের বীজ দুটি যদি পরস্পর সমান হয় তাহলে নিরূপকটা শূন্যের সঙ্গে সমান হয়, এটা তোমাদের জানতে হবে। অতএব নিরূপক কি? নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। একে নিরূপক বলা হয়, এটা আমাদের শূন্য হয়ে যাবে। বি বলতে এক্সের সহগ, এ হচ্ছে এস স্কোয়ারের সহগ, আর সি হচ্ছে ধ্রুবক পার্টটা। ওকে, তো চলো আমরা এখানে সবগুলো বসিয়ে আমরা সরল করে প্রমাণটা নিয়ে আসবো। মানগুলো বসিয়ে দেবো। তাহলে বি এর মান বসাবো। দেখো বি হচ্ছে আমাদের সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে আমাদের বি মাইনাস সি, সি হচ্ছে আমাদের এ মাইনাস বি। তাহলে এখানে আমরা কী করবো? এদিকে আমরা 0 দিয়ে দেবো। এখানে এটাকে সলভ করো। এটাকে দেখো, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4। এবার এটা গুণ করে নাও, এটা যে গুণ করে দেখো, এটা গুণ করে পাবা ab মাইনাস বি স্কোয়ার মাইনাস সি এ প্লাস বিসি, এভাবে গুণ করে পাবা। এবার মাইনাস 4 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, আর এখানে দেখো মাইনাস 4ab হবে প্লাস 4b স্কোয়ার প্লাস 4ca মাইনাসে যাবে, যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে, এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে 4bc। যোগ বিয়োগ করো, এখানে সি স্কোয়ার, দেখো এটার সঙ্গে এটা হবে এই যে, তো এটা প্লাস 2ca প্লাস এ স্কোয়ার। আর এবার দেখো, আচ্ছা এটাকে আমরা শেষে রাখবো, তার মাইনাস 4ab রাখলাম আর মাইনাস 4bc রাখলাম, প্লাস 4b স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে গেলাম, ডান দিকে না এই দিকে নিয়ে আসলাম, ঠিক আছে? আর ডান দিকে আমাদের 0 আছে। এবার দেখো এটা পার, দেখো এটা তো আবার সূত্র পড়ে যাচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, সি প্লাস এ তার হোল স্কোয়ার। আর এখান থেকে দেখো, এখান থেকে তোমরা কি কমন নিবা? এখান থেকে কমন যাচ্ছে 4b কমন যাচ্ছে, তাহলে 4b কমন নিয়ে নাও। তাহলে 4b কমন নিলে কত থাকছে দেখো, এটা এখানে থেকে যাবে আমাদের এ প্লাস সি থেকে যাচ্ছে, ওকে? আর এটা 4b স্কোয়ার আছে, 4b স্কোয়ার এখন রেখে দিলাম। এবার দেখো আরেকটা বুদ্ধি করে সাজাবো আমরা, পূর্ণবর্গারে প্রকাশ করব। দেখো কীভাবে প্রকাশ করছি। তাহলে এই যে এ প্লাস সি করে দিলাম এটাকে, তাহলে আমাদের এ প্লাস সিটাই এ ধরলাম, এ স্কোয়ার মাইনাস 2a, এ হচ্ছে এটা, ঠিক আছে? এটাকে তৈরি করা যাবে দেখো। আর বি এখানে 2b পাবো, তাহলে 2b মানে এখান থেকে 2bটা এদিকে করে দিলাম, এ প্লাস সি তো আছেই। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা বি স্কোয়ার বানাতে পারবে, এটা আমাদের 4 আছে, এটা 2b দিয়ে তার হোল স্কোয়ার করে দিলাম। দেখো পূর্ণবর্গে প্রকাশ করতে পারলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা এ মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে আমরা লিখে দেবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 0। এবার বর্গ সমান সমান 0 আছে, এত বর্গ, তাহলে 0 আছে বলে বর্গটা উঠে যাবে, তাহলে আমরা অতএব দিয়ে বর্গটা উঠিয়ে দেবো। তাহলে আমরা পেয়ে যাবো এ প্লাস সি মাইনাস 2b সমান সমান 0, ঠিক আছে? তাহলে দেখো তো এখান থেকে আমরা এ প্লাস সি 2bটা ওদিকে নিয়ে যাও, তো সমান সমান 2bটা আগে নিয়ে চলে এসেছো, 2bটা যে আগে লিখে দিই আমরা, তাহলে এ প্লাস সি, ঠিক আছে? 2b সমান সমান এ প্লাস সি। দেখো আমাদের প্রমাণটা চলে এসেছে, তাহলে এই তো ছিল আমাদের প্রমাণটা প্রুভড। 6-2 প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলছে প্রীতম একটি কাজ যত দিনে করতে পারে মোহর তার থেকে 5 দিন কমে কাজটি শেষ করে। প্রীতম ও মোহর একত্রে কাজটি করলে 6 দিনে কাজটি শেষ করে। প্রীতম একা কত দিনে কাজটি শেষ করবে তা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রীতম কতদিন একা কাজটি করতে পারবে সেটা আমরা ধরে নেব যে x দিনে করতে পারবে, এটা ধরে নিচ্ছে। তাহলে ধরি প্রীতম একা x দিনে
এক্স দিনে কাজটি করতে পারবে। ঠিক আছে, প্রীতম এক্স দিনে একা কাজটি কিন্তু করতে পারবে, এটা ধরে নিলাম। এবার প্রীতমের যে মোহর কাজটা যে করবে সেটা 5 দিন, কম দিন লাগবে, কম দিনে করে 5 দিন। তাহলে এখানে মোহর কত দিনে করতে পারবে? তাহলে অতএব মোহর একা, তাহলে এখানে হবে মোহর x মাইনাস 5, যেহেতু 5 দিন কম, তাই এখানে বলে দিয়েছে। দেখো প্রীতম কাজ একা কাজটি, তাই না, প্রীতম একটি কাজ যত দিনে করতে পারে মোহর তার থেকে 5 দিন কমে কাজটি করতে পারে, তার থেকে 5 দিন কমে। তাহলে 5 দিন কম লাগে, তাহলে এখানে x মাইনাস 5 হবে। তাহলে এত দিনে কাজ করতে পারবে। তো ঠিক আছে, বোঝা গেল। কারণ প্রীতম একা যদি x দিনে কাজটি করে, তাহলে মোহর যে একা কাজটি করবে, যদি প্রীতমের চেয়ে 5 দিন কমে করে নিচ্ছে, তাহলে মোহর x মাইনাস 5 দিনে কাজটা করে নেবে একা, সম্পূর্ণ কাজটা। তাহলে এবার দেখো তো, এবার আমরা কী বের করব, যে প্রীতম একা যে x দিনে কাজ করবে কত, 1 অংশ কাজ করে x দিনে। তাহলে এখানে লিখব প্রীতম x দিনে কাজ করি, টোটাল কাজটাকে 1 অংশ বলবো, সম্পূর্ণ কাজ 1 অংশ। এটা প্রীতম x দিনে কাজটি করে 1 অংশ। আচ্ছা, তাহলে এবার দেখো এখানে এবার কী করব, প্রীতম 1 দিনে কতটা করে সেটা বের করে নিই। তাহলে 1 দিনে করবে 1/1 অংশ। এবার মোহর x মাইনাস 5 দিনে কাজ করে করবে 1 অংশ। 1 অংশ কাজটা, সম্পূর্ণ কাজটা x মাইনাস 5 দিনে করে। মোহর 1 দিনে কাজ করবে, তাই না, 1 দিনে কাজ করবে 1/x মাইনাস 5 অংশ, এত করবে। এবার দুজনে একসঙ্গে 1 দিনে, ঠিক আছে, কাজ করে কত অংশ করবে? এই যে 1 দিনে করতো প্রীতম 1/x, আর মোহর 1 দিনে করতো 1/x মাইনাস 5, এটা যোগ হয়ে যাবে আমাদের, তাই না। এখানে আছে আমাদের -5, এত অংশ। তো এটা একটু ভগ্নাংশে যোগ করে নাও, এখানে x ইন্টু x মাইনাস 5, এটা x মিলে গেল, তো এটা x মাইনাস 5, আর এটা মিলে গেল, তো এখানে x আসবে। তাহলে এখানে 2x মাইনাস 5 পাচ্ছ, আর নিচে যদি গুণ করে নাও s² মাইনাস 5x পেয়ে যাবে। ঠিক আছে, দুজনে মিলে 1 দিনে এত অংশ করবে। তো এটাকে যদি আমরা ঘুরিয়ে বলি, তাহলে এত অংশ কাজ করে 1 দিনে, তা ঘুরিয়ে বলছি দেখো, তাহলে দুজনে মিলে এই যে 2x মাইনাস 5 আর s² মাইনাস 5x এত অংশ, তাই না, এই যে এত অংশ দুজনে একসঙ্গে এত অংশ কাজ করে সমান 1 দিনে, তাই তো। জাস্ট এই কথাটা ঘুরিয়ে লিখলাম, দুজনে একসঙ্গে 1 দিনে যদি এত অংশ কাজ করে, তাহলে এত অংশ কাজ করবে দুজনে মিলে 1 দিনে করবে। তাহলে 1 অংশ কাজটা, সম্পূর্ণ কাজটা 1 অংশ কাজ করবে কত, 1/, এটা তাহলে 1/, হলে পরে এই মানটা উল্টে যাবে। তাহলে আমরা উপরে দেবো s² মাইনাস 5x, আর নিচে হয়ে যাবে 2x মাইনাস 5। তা টোটাল 1 অংশ কাজটা, সম্পূর্ণ কাজটা দুজনে মিলে কিন্তু এত দিনে করবে, এত দিনে। এবার দেখো, এবার সম্পূর্ণ কাজটা দুজনে মিলে যে করছে কত দিনে, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এই যে দেখো, তারা কিন্তু বলেছে যে প্রীতম ও মোহর একত্রে কাজটি করে তারা 6 দিনে কাজটি শেষ করে দেবে। তাহলে 6 দিনটা তো এত দিন, তাহলে এই দিনটা আমাদের 6-এর সঙ্গে সমান হবে। তাহলে আমরা এখানে কী করব, অতএব দিয়ে এই যে পেয়ে গেলাম, এটা s² মাইনাস 5xটা বাই 2x মাইনাস 5, এটাই হচ্ছে আমাদের 6 দিন, 6-এর সঙ্গে সমান করে দিলাম। এবার এখান থেকে দ্বিঘাত সমীকরণ সাজাবো, আর শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে এক্সের মানটা বের করব। চলো দ্বিঘাত সমীকরণটা তৈরি করি। তাহলে আমরা আগে এটা s² মাইনাস 5x রাখলাম, এটা গুণ করে এটা পেয়ে যাবো 12x, 6×5 = 30। তাহলে s² এটা মাইনাস হয়ে দেখো তো, এটা 17x পেয়ে যাবা, আর এটা এদিকে বাঁদিকে নিয়ে আসলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে +30। এবার এখানে শ্রীধর আচার্যের সূত্র লাগিয়ে আমরা এক্সের মানটা বের করবো। তো দেখো শ্রীধর আচার্যের সূত্র, শ্রীধর
চার্জের সূত্র প্রয়োগ করে ঠিক আছে, সিদ্ধ আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা দেখো এক্সের মানটা বের করছি। তাহলে এক্স সমান সমান হয়ে যাবে আমাদের কত, মাইনাস বি। তাহলে মাইনাস বলতে দেখো মাইনাস বিটা হচ্ছে এখানে -17 প্লাস মাইনাস বি স্কোয়ার -17 স্কোয়ার মাইনাস 4ac, 4a হচ্ছে 1 আর সি হচ্ছে আমাদের 30। আর নিচে কি হয়, নিচে হয় 2a, এ বলতে 1, তাই না? এভাবে সিদ্ধ আচার্য সূত্রটা হয়। এবার এটাকে সলভ করা। তাহলে এখানে হয়ে গেল আমাদের 17 প্লাস মাইনাস 17 যদি তোমরা বর্গ করো, 17 বর্গ 289 পাবা, এটা মাইনাস, আর এটা কত হবে 4 3 12 120। আর নিচে আমাদের 2 আছে, 17 প্লাস মাইনাস, আর এখানে দেখো এখানে যদি বিয়োগটা করো, তাহলে বিয়োগটা করে এটা 9 নামলো, এটা আমাদের কত নামবে, এটা 6 নামে যাবে, এটা 1, আর নিচে 2। এখানে একটু দেখাই আমি, ঠিক আছে, এখানে আমি দেখাই, এদিকে 17 নামবে প্লাস মাইনাস, এটা কিন্তু 13 পেয়ে যাবে বর্গমূলটা, নিচে 2। তাহলে একবার প্লাস ধরে একবার মাইনাস ধরে এক্সের দুটো মান পেয়ে যাবো, তাই না? তাহলে দেখো এখানে তাহলে এক্স সমান আমরা যদি প্লাসটা ধরি, তাহলে 17 প্লাস 13, আর নিচে আমরা 2 দিয়ে দিলাম, তাহলে প্লাস ধরে আমরা বলবো এখানে ধনাত্মক মান ধরে, ধনাত্মক নিয়ে। তাহলে ধনাত্মক নিয়ে কত আসছে দেখো এক্স সমান, তাহলে এখানে আমরা পেয়ে যাবো দেখো যোগ করে, এটা হয়ে যাবে 7 3 10, এদিকে হবে আমাদের কত 30 পেয়ে গেলাম। তাহলে দেখো এক্সের মানটা কত পেয়ে গেলাম আমরা, এক্সের মানটা পেয়ে যাবো এই যে 15 পেয়ে যাবো। তাহলে এক্স সমান 15। আর ঋণাত্মক যদি ধরা হতো, তো ঋণাত্মক ধরলে পরে আমাদের কত আসতো দেখো, তাহলে আমাদের আসতো আমাদের এটা চলে আসতে মনে হয়, আমরা এখানে দেখো আমরা যে ঋণাত্মক ধরি তো এক্সের মানটা কত আসবে, আমরা এইদিকে করি। দেখো আমরা জায়গাটা একটু প্লেস করলাম, এবার প্লাস ধরে আমরা এক্স গেলে 15 পেলাম। এবার যদি মাইনাসটা ধরি, তাহলে দেখো আমরা কি মাইনাস ধরে, তাহলে মাইনাস এটা আসছে না ধরে, যদি আমরা মাইনাস ধরে নিই, তাই না? তাহলে মাইনাস ধরে যদি করি, তাহলে এক্স সমান কত যাবে, এটা হবে 17 মাইনাস 13, নিচে 2 ছিল, তাদের কত আসছে, এটা তোমরা বিয়োগ করো, 3 × 2 = 7, এটা হবে আমাদের 5 হবে, এটা আমাদের 4 হবে, 4/2। তাহলে এখানে দেখো 2 পেয়ে যাচ্ছ, তাহলে এক্সের মানটা 2, ঠিক আছে? তাহলে আমাদের দেখো আমরা x = 15 মানটা ধরবো, x = 2 মানটা ধরবো না, কারণ x = 2 ধরলে কী হবে বলো তো, তোমাদের বলে দিচ্ছি। x যদি 2 ধরে নাও, যদি 2 ধরো, তাহলে মোহর তো 5 দিন কম করেছিল, তাই না? তাহলে 5 যদি এখান থেকে বাদ দাও, তাহলে দেখো তো -3 দিন হবে। তো -3 দিন কি মোহর করবে না, সেটা কিন্তু মোহর করতে পারবে না, ঠিক আছে? এই জন্য আমাদের কী হবে, এখানে কিন্তু আমাদের 5-এর চেয়ে বড় মানটা দরকার, 5-এর চেয়ে বড় মান দরকার। এই জন্য তোমরা লিখবো যেহেতু এক্স গেটার কত হবে, যেহেতু এক্স গেটার আমাদের 5 দরকার, তাই না? যেন 5-এর চেয়ে বড় চাই, যেহেতু মোহর এর চেয়ে প্রথমে যে 5 দিন কম সময়ে করেছিল, তাহলে আমাদের এক্সের মানটা 5-এর চেয়ে বড় চাই। তার জন্য আমরা কী করব, তার জন্য আমরা অতএব এক্সের মানটা নিব কত, 15 নিব। 5-এর চেয়ে বড় মান চাই, 5-এর চেয়ে ছোটো মান নেওয়া যাবে না, 5-এর চেয়ে ছোটো মানটা কি গ্রহণযোগ্য হবে না এখানে, তাই না? যেহেতু আমাদের 5-এর চেয়ে ছোটো মান নিলে পরে কী হয়ে যাবে, এই যে মোহরের যে দিন সংখ্যাটা চলে আসবে, কত দিন করতে হবে সেটা নেগেটিভ চলে আসবে, ওকে? তাহলে আমরা এখানে এক্স = 15 মানটা নিয়ে নিলাম। তাহলে অতএব এখানে বলেছিল প্রীতম একা কাজটা কত দিনে শেষ করবে, 15 দিনে শেষ করবে। তো এখানে লিখে দেবা, তো এই প্রীতম একা 15 দিনে কাজটি শেষ করবে। তাহলে এটা আমাদের অ্যান্সার, 15 দিন আমাদের অ্যান্সার, ওকে? 7-এর 1-এর প্রশ্নটা দেখো, এখানে বলছে পাঁচালা গ্রামের কৃষি সমবায় সমিতির একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙ্গল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো, আর এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। মানে ট্রাক্টরটি দিয়ে, মানে একটি ট্রাক্টর দিয়েই চাষ করা যায় 30 দিনে, অর্ধেক জমি করে নিতে পারে। তাহলে একটি ট্রাক্টর কয়টি লাঙ্গলের সমান চাষ করতে পারবে তা ভেদ তথ্য প্রয়োগ করে নির্ণয় করা। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে বের করব যে
এই যে অর্ধেক জমি মানে 2400 বিঘা আগে জমি চাষ করতে, অর্ধেক জমি বলতে 1200 বিঘা। তো 1200 বিঘা জমি চাষ করতে 30 দিনে কতজন কৃষক লাগে সেটা বের করব। সেই কৃষক সংখ্যাটি আমাদের ট্রাক্টরে রূপান্তরিত হয়ে যাবে। তখন বলবো যে একটি ট্রাক্টর কতজন কৃষকের সঙ্গে সমান কাজ করতে পারবে, সেটা আমরা এখানে লিখে দিতে পারবো। তাহলে এখানে কিন্তু আমরা প্রথমে কৃষক সংখ্যাটাই বের করব। দেখো, তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে ভেদ তথ্য যেহেতু আমাদের আছে। তাহলে আমরা প্রথমে কৃষক সংখ্যা এগুলো ধরে নিব, ট্রাক্টর সংখ্যা আমরা ধরে নিব। এখানে কিন্তু আমরা কি করব, প্রথমে লাঙল ধরবো, এখানে লাঙল দেওয়া আছে। তাহলে আমাদের এখানে কে আছে, কৃষক সংখ্যা। তাহলে এখানে জমির পরিমাণ দেওয়া আছে, দেখো 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে পারে। এখানে কত, 36 দিনে চাষ করতে পারে। তাহলে কৃষক সংখ্যা এখানে নাই, কৃষক সংখ্যার প্রয়োজন নাই, আমাদের এখানে জমির পরিমাণ ধরতে হবে। আমরা ধরি, ঠিক আছে। একে নিব আমরা কি, এটাকে ধরছি আমরা জমির পরিমাণ, জমির পরিমাণ ধরে এলাম। এবার এখানে দেখো, এবার বিটাকে ধরে নিব, বিটাকে আমরা লাঙল সংখ্যা ধরে নিচ্ছি, লাঙল সংখ্যা। আর সিটা আমরা ধরে নেব দিন সংখ্যা, দিন সংখ্যা ধরে নিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে কি বের করতে হবে, তাই না? তো এখন অর্ধেক জমি চাষ করে নিবে, তাই না? তো 30 দিনে চাষ করবে। তার একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান বলেছে, কয়টি লাঙল। তাহলে আমাদের এখানে বের করতে হবে লাঙল সংখ্যাটা, বিটা। তাহলে এখানে বিটা একবার আমরা সলভ করব এর সঙ্গে, আর বিটা একবার আমরা দেখাবো সম্পর্ক তৈরি করব সি এর সঙ্গে। তা দেখো তো, এখানে বি হচ্ছে লাঙল সংখ্যা, লাঙল সংখ্যা যদি বেশি হয়ে যায় তাহলে বেশি পরিমাণ জমি চাষ করবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বি বাড়লে এ কি হবে, এটা কিন্তু আমাদেরও বাড়বে। বেশি লাঙল তাহলে বেশি পরিমাণ জমি চাষ করবে, তাহলে বি বাড়লে কিন্তু এ বাড়বে। ওকে, তাহলে এখানে আমরা কি বলে দেবো, এখানে বলে দেবো যে বি ও এর মধ্যে সরল ভেদ সম্পর্ক রয়েছে। বি ও এর মধ্যে সরল ভেদ সম্পর্ক আছে, ঠিক আছে। এটা আমাদের খুবই দরকার। তাহলে এখানে দেখো তো, সরল ভেদ সম্পর্ক আমরা কীভাবে তৈরি করব। তাহলে আমরা লিখব বি ভেরিয়েস এ, এটাকে সরল ভেদ সম্পর্ক বলা হয়। এবার দেখো এবং এখানে তোমাদের জানতে হবে, দেখো এবার লাঙলের সঙ্গে আমরা দিন সংখ্যা করব। তা লাঙল সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কম দিনেতে চাষ করে নেবে জমিগুলো, বেশি লাঙল কম দিনে চাষ করবে। তাহলে বি বাড়লে সি কমছে, এভাবে তোমাদের বুঝতে হবে এখানে। তাহলে বি বাড়লে সি কমবে, তাহলে এখানে বি ও সি এর মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক রয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের বুঝতে হবে, খুব ইম্পর্ট্যান্ট, তাই না? লাঙল সংখ্যা বেড়ে গেলে জমিগুলো তাড়াতাড়ি চাষ করে নেবে, মানে দিন সংখ্যা কম লাগবে। তাহলে একজন বাড়লে একজন কমলে ব্যস্তভেদ, আর দুজনেই বাড়লে সরলভেদ, বা দুজনেই কমলে সরলভেদ। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কথা, এগুলো তোমাদের মনে রাখতে হবে, তখনই তোমরা ভেদ সম্পর্ক তৈরি করতে পারবে। তাহলে বি ও সি এর মধ্যে ব্যস্তভেদ, তাহলে আমরা অতএব লিখতে পারবো বি ভেরিয়েস 1/c। ব্যস্তভেদ হওয়ার পরে 1/, হয়ে যাবে, খুব ইম্পর্ট্যান্ট, তাই না? এটাকে আমরা ধরো 1 নাম দিলাম, এটাকে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এখানে আমরা 1 ও 2 থেকে আমরা দেখো বলে দেবো 1 ও 2 থেকে যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই। যৌগিক ভেদের উপপাদ্য যদি আমরা প্রয়োগ করি তাহলে দেখো তো কীভাবে যৌগিক ভেদটা পাবা। অর্থাৎ বি মিলে গেছে, তাহলে বি তোমরা রেখে দেবা, বি ভেরিয়েস। আর এই ডান দিকে যে মিলেনি এদের গুণ করে নেবা, তাহলে এ ইন্টু 1/c গুণ করলে a/c পাবা। দেখো a/c পেয়ে গেলাম। ওকে, এবার এখান থেকে আমরা ভেদ উঠাবো। তাহলে এখান থেকে যদি ভেদ উঠাও তাহলে বি সমান কে ইন্টু a/c, একটা কে আসবে, কে এর পরিচয় দিবা, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক,
ভেদ ধ্রুবক। এটাকে 3 নং নাম দিয়ে দাও, এটাকে আমরা 3 নাম দিয়ে দিলাম। 1 2 হয়ে গেছে, এটা 3 নং। এবার এখানে দেখো এ বি সি আমাদের 3 জনের মান প্রথমে বলে দিয়েছে, তাহলে মানগুলো আমরা বসাবো। দেখো প্রথমে যদি বলি বি এর মান, এর মান যদি বলি তাহলে এর মান কত বলেছে, এ প্রথমে বলেছে 2400 বিঘা জমি, 2400। আর তারপর বি আছে, বি হচ্ছে আমাদের লাঙল সংখ্যা বলেছিল 25টি লাঙল 25, তাহলে বি 25 পেয়ে গেলাম। আর সি, সি আমাদের দেখো আমাদের এখানে বলেছিল দিন সংখ্যা 36 দিন, তাহলে এখানে হচ্ছে 36, তাহলে এখানে বসাবো 3-এ, তাহলে 3 থেকে দেখা তো বি এর মানটা 25 বসাও, কে ইন্টু এর মানটা 2400, আর এখানে দেখো সি এর মানটা আছে 36, তাহলে এখানে দেখো কাটাকাটি করো, 12 3-এ 36, 12 দিয়ে 24, 12 দিয়ে 24 দুটো শূন্য। এখান থেকে যদি কে এর মানটা বের করতে চাও তাহলে কে এর মানটা কত পাবা, তাহলে কে এর মানটা পেয়ে যাবা এই যে এখানে দেখো 25 3-এ 75, তাহলে 25 3-এ 75 বাই, আর 200টা নিচে নেমে যাবে, 200টা নিচে নেমে যাবে। এখানে কাটাকাটি করতে পারো 25 দিয়ে, 25 3-এ 75 আর 25 8-এ 200, 25 8-এ 200, তা দেখো 3/8 পাচ্ছি আমরা। ঠিক আছে, কে এর মানটা কত 3/8 আমরা বসাবো। তাহলে আমরা 3 নঙে বসিয়ে দিচ্ছি, 3 থেকে যদি বসাই আমরা দেখো তাহলে বি সমান কে এর জায়গায় আমরা বসাবো 3/8 ইন্টু A/C। ওকে, কে এর জায়গায় বসিয়ে দিলাম মানটা, এটাকে আমরা 4 নাম দিয়ে দিলাম। আবার দেখো আমাদের পরের ধাপে বলেছে অর্ধেক জমি, তাহলে অর্ধেক জমি বলতে দেখো এর মানটা অর্ধেক জমি কত হবে, 2400 বিঘার অর্ধেক হচ্ছে 1200 বিঘা জমি। আর দেওয়া আছে আমাদের কি দিন সংখ্যা 30 দিন, মানে সি দেওয়া আছে, তাহলে সিটা হচ্ছে আমাদের 30 দিন। এভাবে যদি মানগুলো হয় তখন আমরা 4 থেকে আমাদের কার মানটা দরকার, 4 থেকে আমরা পেয়ে যাব বি এর মানটা পেয়ে যাব, লাঙ্গল সংখ্যাটা আমাদের এখানে দরকার। তাহলে 4 থেকে চলো বসাও, তাহলে বি সমান 3/8 ইন্টু এর জায়গায় কত বসাবো 1200 বাই, আর সি এর জায়গায় বসবে 30, একটা শূন্য কেটে দাও, 3 কেটে যাচ্ছে। তাহলে এখানে দেখো এখানে যদি 4 দিয়ে কাটা করো 4 দিয়ে 8, 4 3-এ 12 শূন্য, আর 2 দিয়ে কাটো 2, 30কে কাটা হলে 15 পেয়ে যাবা। দেখো কিন্তু বি এর মানটা কত পেয়ে গেল, এখানে 15 পেয়ে গেল। তাহলে আমাদের লাঙল দিয়ে যদি চাষ করতো জিনিসটা অর্ধেক জমিটা, তাহলে কতটি লাঙল লাগতো, 15টি লাঙল লাগতো, তাই না, এতটি লাঙল লাগতো। এটা হচ্ছে আমাদের লাঙল, এই যে লাঙল প্রয়োজন হবে। ওকে, এতটি লাঙল প্রয়োজন হবে। তাহলে এখানে একটি ট্রাক্টরে চাষ করবে এটা, ঠিক আছে, এই যে চাষগুলো করবে একটি ট্রাক্টর। তাহলে এখানে অর্ধেক জমি যদি একটি ট্রাক্টর চাষ করে ফেলে, তাহলে একটি ট্রাক্টরের ক্ষমতা 15টি লাঙলের সঙ্গে সমান, এটাই আমাদের জানতে চেয়েছে। তাহলে একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করতে পারবে, পেয়ে গেলাম অ্যান্সারটা। দেখো তার আমরা বলবো একটি ট্রাক্টর, ঠিক আছে, একটি ট্রাক্টর কতটি, একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান চাষ করে বাস, এটা আমাদের অ্যান্সার। 7-এর 2 প্রশ্নটা দেখো আমাদের এখানে দেওয়া আছে x প্লাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস 1 সমান 14 দেওয়া আছে। তাহলে এটা থেকে আমাদের এক্সের মানটা বের করতে বলেছে। তাহলে আমরা সরল করবো, সমাধান করে আমরা এক্সের মানটা বের করবো। দ্বিঘাত কর্ণীয় অঙ্ক আছে, তো দেখো আমরা সমাধানটা করছি। প্রথমে কী করবো, হর কম্বিনেশন বলতে দেখো যেটা আছে হরে তার বিপরীত চিহ্ন দিয়ে উপনিজ গুণ। তাহলে আমাদের এখানে আছে এক্স মাইনাস রুট ওভার আছে এস স্কোয়ার মাইনাস 1 আছে এটা, আর উপরে আছে এক্স প্লাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস 1 আছে, ঠিক আছে, এটা আছে আমাদের। তাহলে এখন করবা কি, এর বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে নাও, এক্স প্লাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস 1, আর এখানে গুণ হয়ে যাবে এক্স প্লাস রুট ওভার
এস স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এভাবে আমরা কী করলাম, উপর নিচ বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দিলাম। একইভাবে এখানে করো। তাহলে এখানে আমাদের আছে এক্স মাইনাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে আছে এক্স প্লাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান গুণ হবে এক্স মাইনাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে গুণ হবে। এখানেও তাহলে এক্স মাইনাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান পেয়ে যাবে। আর এইদিকে আমাদের 14 ছিল, 14 বসিয়ে দাও। এবার উপরে গুণ করো, উপরে যদি গুণ করো দেখো এক্স দিয়ে গুণ হবে, এক্স দিয়ে এস স্কোয়ার প্লাস, এবার এক্স দিয়ে একে গুণ করলে এটা এক্স ইন্টু রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা এবার আমরা রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে গুণ করবো। এটা যদি গুণ করো আবার এটা এক্স ইন্টু পেয়ে যাবে এস স্কোয়ার মাইনাস ওয়ান। রাশি রাশি যেভাবে গুণ করে এটা দিয়ে একে একে, আবার এটা দিয়ে একে একে। চলো আবার এখানে দেখো, এটা একই দুটো মান আছে, এটা গুণ করলে কী হয়ে যাবে, রুটটা উঠে যাবে, তাহলে এস স্কোয়ার মাইনাস ওয়ান থেকে যাবে। এভাবে গুণ করলাম। আর নিচে দেখো এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়বে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। ওকে, একইভাবে এখানে গুণটা হবে। তো এখানে যদি গুণটা করে নাও, এটা এস স্কোয়ার পাবা, এটা মাইনাস এক্স এস স্কোয়ার মাইনাস ওয়ান, আবার পাবা মাইনাস এক্স রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা দেখো মাইনাস মাইনাসে প্লাস হবে, আর একই দুটো আছে বলে রুটটা উঠে যাবে, এস স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে। আর নিচে দেখো এস স্কোয়ার মাইনাস, এটা আমাদের সূত্র হয়ে যাবে আগের মতো করে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এই যে দেখো, আর ডান দিকে আমাদের কে আছে, 14 আছে, 14 বসিয়ে দিলাম। বা এবার যোগ বিয়োগ করো। এবার যদি তোমরা সরল করো দেখো, উপরে আমরা পেয়ে যাচ্ছি দেখো 2s স্কোয়ার, আর এটা পেয়ে যাবা 2x, এটা দুটো আছে বলে দুটো হয়ে গেল, এস স্কোয়ার মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান থেকে গেল। আর নিচে এস স্কোয়ার মাইনাস, আর এটা রুটটা উঠে যাবে, থেকে যাবে এস স্কোয়ার মাইনাস ওয়ান। এভাবে হয়ে গেল এটা। আর এখানে তোমরা একইভাবে সরলটা হবে 2s স্কোয়ার, এখানে মাইনাস 2x এস স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা মাইনাস ওয়ান থাকবে, আর এদিকে এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার মাইনাস ওয়ান, এভাবে হবে। আচ্ছা এদিকে আমাদের 14 রেখে দাও, আর এখানে চলে এসো। আবার এখানে একটা যোগ বিয়োগ হবে। দেখো এটা কিন্তু মাইনাস এস স্কোয়ার বাবা, এটা প্লাস ওয়ান হয়ে যাবে, তাহলে এই দুটো তো কেটে যাচ্ছে, এটা আমাদের কেটে যাচ্ছে, তাই না? এখানেও কিন্তু দেখো এটা কেটে যাবে, তো এখানে প্লাস ওয়ান হবে, মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, এখানেও মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, তো নিচে তার কিছু থাকলো না, থেকে গেলো উপরে 2s স্কোয়ার প্লাস 2x রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস 2s স্কোয়ার মাইনাস 2x রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান। আর এদিকে আমাদের থেকে গেলো কে, আমাদের 14। এবার দেখো এখানেও কিছু কাটাকাটি যাচ্ছে, দেখো এটা মিলে যাচ্ছে প্লাস মাইনাস, তাহলে এটা কেটে দাও। আর কিছু মিলছে না, 2s স্কোয়ার যোগ হয়ে যাবে 4s স্কোয়ার, মাইনাস ওয়ান মাইনাস যোগ হয়ে মাইনাস 2 হয়ে যাবে। আর এদিকে আমাদের 14 চলো, তোমরা 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2s স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে, আর এটা কত হবে 7 হয়ে যাবে। তাহলে দেখো 2s স্কোয়ার, এটা কত যাবে, এটাকে 8 হয়ে যাবে, 2 দিয়ে কাটাকাটি করতে এস স্কোয়ার আছে, এটা 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে 4 হয়ে যাবে। তাহলে দেখো তো আমরা, তাহলে এস স্কোয়ার সমান কত পেয়ে যাচ্ছি, 4 পেয়ে যাচ্ছি। তাহলে অতএব এক্স সমান কত পেয়ে যাবো, প্লাস মাইনাস 4 বর্গমূল 2 হয়, তাহলে এক্সের মানটা আমরা প্লাস মাইনাস 2 পেয়ে যাচ্ছি। এটাই আমাদের অ্যান্সার। খুব ভালো অঙ্ক, একটু ভালো করে দেখো। 8-এর আগের প্রশ্নটা দেখো, আমাদের দেওয়া আছে এস স্কোয়ার এইচ টু বিওয়াই প্লাস সিজেড সমান ওয়াই স্কোয়ার এইচ টু সিজেড প্লাস এক্স সমান জেড স্কোয়ার এইচ টু এক্স প্লাস বিওয়াই সমান 1 দেওয়া আছে। আর আমাদের প্রমাণ করতে বলেছে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড সমান 1, এটা প্রমাণ দেখাতে হবে। আচ্ছা তোমাদের বলে রাখি যে প্রশ্ন এখানে সমান দিয়ে দিয়েছে, সমান হবে না, ওখানে প্লাস করবে তোমরা, ঠিক আছে? এটা প্লাস হবে, তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে এটা থেকে। তাহলে এর সাহায্য নিয়ে এটা আমরা প্রমাণ করে দেখিয়ে দেবো। তো প্রথমে দেখো এগুলো অনুপাতগুলো আছে, আমরা বাই করে নিই। তাহলে আমরা প্রথমে এস স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড করে দিলাম সমান এখানে ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এক্স সমান জেড স্কোয়ার বাই এক্স প্লাস বি ওয়াই। আবার এদের মানগুলো কিন্তু 1 দেওয়া আছে। এবার এখান থেকে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মান পাবো, যেহেতু মানটা 1 আছে বলে। তাহলে অতএব এস স্কোয়ারের মানটা কত পাবা, এটা বর্গগুণ হয়ে 1-এর সঙ্গে গুণ হয়ে এটাই হয়ে যাবে বি ওয়াই প্লাস সি জেড হয়ে যাবে। এখান থেকে তোমরা ওয়াই স্কোয়ার মানটা পাবা, বর্গগুণ করো তো এটা পেয়ে যাবা সি জেড প্লাস এক্স, এখান থেকে জেড স্কোয়ার মানটা পাবা এক্স প্লাস বি ওয়াই। তাহলে আমরা বের করে নিলাম এস স্কোয়ার মান ওয়াই স্কোয়ার মান জেড স্কোয়ার মান বের করলাম, এই মানগুলো কাজে লাগবে আমাদের। এবারে প্রমাণটা চলে আসবো, প্রমাণের বাম পক্ষটা নিয়ে নিই।
লেফট হ্যান্ড সাইড বাম পক্ষটা আছে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। দেখো এখানে দেখো আমাদের এস স্কোয়ার মান আমাদের পাওয়া গেছে, তাহলে আমাদের দরকার কি এখানে এস স্কোয়ার দরকার। তাহলে এস স্কোয়ার পাওয়ার জন্য তোমরা লব হরকে এক্স দিয়ে গুণ করে দাও। তাহলে আমরা এক্স দিয়ে গুণ করছি, তাহলে এখানেও এ এক্স হয়ে যাবে আর এখানে এস স্কোয়ার হয়ে যাবে। ওয়াই আছে তো ওয়াই দিয়ে গুণ করবা, বি ওয়াই প্লাস বি স্কোয়ার। এখানে জেড আছে তো জেড দিয়ে গুণ করবা, সি জেড আর জেড স্কোয়ার যাবে। এবার দেখো এখানে এক্স রেখে দিলাম, এস স্কোয়ার মানটা এবার আমরা বসিয়ে দেবো। এস স্কোয়ার মান আছে বি ওয়াই প্লাস সি জেড, দেখো মানটা আমরা পুট করে দিলাম, এই মানটা বসিয়ে দিলাম বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানটা বসাও, ওয়াই স্কোয়ার মানটা এই যে আছে সি জেড, তাহলে সি জেড প্লাস এক্স বসিয়ে দিলাম প্লাস তারপরেরটা সি জেড আছে, তাহলে সি জেড প্লাস জেড স্কোয়ার মানটা বসাও এক্স প্লাস বি ওয়াই বসিয়ে দিলাম। এবার কি করবা, এবার দেখো তোমরা লক্ষ্য করো হরটি কিন্তু সমান হয়ে গেছে, প্রত্যেকটা হর সমান আছে, তা লসাগু করে নাও। তা লসাগু করলে দেখো এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড পাবা, আর উপরে হরটি যখন মিলে গেছে তাহলে উপরে লবগুলো নেমে যাবে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। ওকে, তাহলে আমাদের দেখো এরকম পেয়ে গেলাম। তাহলে উপর নিচ তো আমাদের সমান হয়ে গেল, উপর নিচ সমান হলে এরা কি হর লব আর হর কেটে যাবে, লব হর কেটে গিয়ে আমাদের মানটা 1 পেয়ে গেলাম। আমাদের 1 নিয়ে আসতে বলেছিল, আমরা প্রমাণটা দেখালাম, তোমরা লিখে দেবে এখানে প্রুভড, প্রমাণিত। 8 দিয়ে প্রশ্ন দেখো আমাদের দেওয়া আছে এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান সমান সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান সমান বি জেড মাইনাস সি ওয়াই বাই এ দেওয়া আছে। যেটা থেকে আমাদের প্রমাণ করতে বলেছে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি। ঠিক আছে, এর সাহায্য নিয়ে আমরা প্রমাণটা দেখাবো। তো দেখো প্রথমে আমরা কী করবো, প্রথমে লক্ষ্য করো এখানে সি আছে না, তো তোমরা সি দিয়ে উপর নিচ গুণ করবা, বি আছে বি দিয়ে গুণ করবা, আর এ আছে তো লব হরকে এ দিয়ে গুণ করবা। তো চলো আমরা গুণটা করি। তো সি দিয়ে যে গুণ করি তার আমাদের হবে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স বাই সি স্কোয়ার। আর এখানে দেখো এখানে আমরা বি দিয়ে গুণ করবো, তাহলে এখানে হবে বি সি, নিচে বি আছে তার জন্য বি দিয়ে গুণ করবা, বি সি এক্স মাইনাস এ বি জেড আর নিচে বি স্কোয়ার। এখানে হরে এ আছে তো এ দিয়ে গুণ করে উপর নিচে, তো এ দিয়ে যদি গুণ করে নাও তো এ বি জেড পাবা মাইনাস এ সি ওয়াই পাবা আর নিচে এ স্কোয়ার। বাস, এবার এভাবে গুণ করার পর তোমরা এখন সংযোজন প্রক্রিয়া লাগিয়ে দিবা। সংযোজন প্রক্রিয়াটা কি, সেটা হচ্ছে লবগুলির যোগফল বাই হরগুলির যোগফল। তো চলো আমরা লাগাচ্ছি। দেখো, তো আমরা প্রথমে প্রত্যেকটা লবের যোগ করি। প্রথম লবটা আছে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স, ঠিক আছে, তারপরে লবটা যোগ করি এখানে বিসি হবে, তাহলে আমরা এখানে বিসি এক্স মাইনাস এ বি জেড প্লাস আর এটা এ বি জেড মাইনাস এ সি ওয়াই। ঠিক আছে, আর নিচে আমরা হরগুলির যোগফল, হর হচ্ছে সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমরা এটা কী নিয়ম প্রয়োগ করলাম এখানে তোমরা লিখে দিতে পারো, এটা হচ্ছে আমাদের সংযোজন নিয়ম। সংযোজন প্রক্রিয়া যেটাকে বলা হয়, সংযোজন প্রক্রিয়া করে পায়। আচ্ছা, তোমরা লক্ষ্য করো উপরে যদি যোগটা করো তাহলে সবাই কিন্তু কেটে যাবে। দেখো এখানে প্লাস সি ওয়াই আছে না, তো মাইনাস এই যে প্লাস এসি ওয়াই আর মাইনাস এসি ওয়াই আছে, দেখো এটা কিন্তু কাটছে, এরকম সবগুলো কেটে যাবে, তোমরা চোখ বন্ধ করে কেটে দিতে পারো। তার উপরে 0 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার আছে, আর 0কে যা কিছুতে ভাগ করে 0ই পাওয়া যায়। তাহলে দেখো প্রত্যেকটা অনুপাত কিন্তু 0-এর সঙ্গে সমান। তাহলে আমরা কি করব, আমরা এই অনুপাত থেকে 0-এর সঙ্গে সমান দেখাই। এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি ছিল, ইজিক্যাল 0-এর সঙ্গে সমান দেখেছিলাম। এখান থেকে দেখো এ ওয়াই মাইনাস বি এক্স 0 পেয়ে যাবো বর্গগুণ করে, এ ওয়াই সমান সমান বি এক্স করে দিলাম। এবার এখানে তোমরা ওয়াইয়ের নিচে বিকে টেনে নিয়ে এসো আর এক্সের নিচে এটাকে নিয়ে এসো, বাস এটাকে 1 নং নাম দিয়ে রেখে দাও। এবার চলে এসো এইদিকে, এবার এটা সমান করলাম। এবার এই অনুপাতটা তো 0-এর সঙ্গে সমান হবে, কারণ প্রত্যেকটা অনুপাত 0-এর সঙ্গে সমান। তাহলে এবার আমরা করবো এবং দিয়ে করি সি এক্স মাইনাস এ জেড, নিচে বি আছে
এটা 0-এর সঙ্গে সমান করলাম, দুটো করলেই হবে, 3 নম্বরে করা দরকার নাই। তো এই প্রমাণটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে তোমরা cx মাইনাস az ইকুয়াল 0 পাবা, বা cx সমান সমান az। এবার এখান থেকে তোমরা করতে পারবা, বা এক্সের নিচে a কে নিয়ে আসবো আর জেডের নিচে সি কে নিয়ে আসবো। দেখো এটা করা যাবে, বল যোগ করে আবার এটি ফিরে পাবা। তাহলে এটাকে আমরা 2 নাম দিয়ে দিলাম। এবার 1 ও 2 থেকে কি দেখতে পাচ্ছ, ওয়াই বাই বিটা সমান সমান আছে এক্স বাই এর সঙ্গে, আবার এক্স বাই এটা সমান সমান আছে জেড বাই সি এর সঙ্গে। তাহলে আমরা এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি বলতে পারবো। তাহলে এখানে আমরা বলে দেবো 1 ও 2 থেকে পাই। 1 ও 2 থেকে আমরা বলে দিতে পারবো এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি। দেখো প্রমাণটা আমাদের চলে আসলো। তাহলে এখানে আমরা লিখে দেবো প্রুভড। বাস। 10-এর 1-এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে দেওয়া আছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ ABCD অঙ্কন করো, আর বর্ধিত AB ও DC বাহুদ্বয় পরস্পরকে P বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে বলেছে PA ইন্টু PB সমান সমান PC ইন্টু PD। আচ্ছা, আমাদের আগে বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করতে বলেছে, চলো আমরা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করি। তাহলে আমরা আগে বৃত্ত অঙ্কন করব। তা দেখো আমাদের বৃত্তটা হচ্ছে এই যে আমাদের বৃত্ত, আর এখানে আমাদের যেটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে AB আর DCর, যেটা আমাদের P বিন্দুতে ছেদ করবে। তো দেখো এভাবে আমরা ছবিটা আঁকার চেষ্টা করছি, আমরা এভাবে, আর এখানে থেকে এভাবে করে এভাবে P বিন্দুতে ছেদ করবে, তাই না? এই যে আমাদের এটা P বিন্দু। তাহলে এখানে দেখো এটা আমরা নাম দিয়ে দেবো A B C D। বৃত্তস্থ চতুর্ভুজটা দেখো করছি আমরা, এদিকে BC যোগ করো, এদিকে AD যোগ করো। ওকে, তাহলে আমরা ABCD বৃত্তস্থ চতুর্ভুজ পেয়ে গেছি। এবার আমাদের দেখো দেখাতে হবে প্রমাণটা, যেটা প্রমাণ দেখাতে বলেছে। কি প্রমাণ দেখাতে বলেছে? PA ইন্টু PB সমান সমান PC ইন্টু PD। এই যে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে? তো চলো আমরা প্রমাণ দেখে দিতে পারবো, খুব ভালো প্রমাণ আছে, তোমরা একটু মন দিয়ে দেখো অঙ্কটা। তো আমরা প্রথমে কি করব? প্রথমে দেখো তো আমাদের জানতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের যে বহিস্থ কোণ, এই যে দেখো এই যে বহিস্থ কোণটা, এটাকে আমরা বলতে পারবো PBC কোণটা, বহিস্থ কোণটা। এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়, ঠিক আছে? এটা আমাদের ধর্ম আছে। তাহলে আমরা লিখব যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ কি হয়? বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। ওকে, এটা আমাদের জানতে হবে। এই যে কোন বৃত্তস্থ চতুর্ভুজে যে বহিস্থ কোণটা অন্তস্থ, এটা অন্তস্থ, তার বিপরীত যে কোণটা আছে এর সঙ্গে এই কোণটা সমান হয়ে যাবে। তাহলে আমরা এখানে অতএব কোণ, এই যে ডি কোণটা সমান হবে এই যে কোণ, এই যে বি, এই যে এদিকে আছে PBC কোণটা বলবে এটা PBC, এটার সঙ্গে সমান, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এই কথাটা, এটা আমাদের কাজে লাগবে এটা প্রমাণটা করার জন্য। এবার আমরা কি করব? দেখো আমরা দুটো ত্রিভুজ তুলব, ত্রিভুজ APD তুলব, আর ত্রিভুজ PBC, এই দুটো ত্রিভুজকে সদৃশ্য দেখাবো। চলো তুলে নিই আমরা। তো আমরা ত্রিভুজ নিচ্ছে, দেখো আমরা এখানে ত্রিভুজ নিয়ে নেব, এই যে APD, ত্রিভুজ APD ও ত্রিভুজ বা ছোটো ত্রিভুজটা PBC, ত্রিভুজ PBC এর দুটো ত্রিভুজকে সদৃশ্য দেখাতে গেলে তোমরা দুটো শর্ত সমান দেখাও, ঠিক আছে? তা শর্ত বলতে দেখো 1 নম্বর শর্ত, ছোটো ত্রিভুজের এই কোণটা বড় ত্রিভুজের এই কোণটা আমরা সমান দেখালাম। তা তোমরা বলে দেবা, আগে বড় ত্রিভুজটা নিই। বড় ত্রিভুজটা হচ্ছে যে ডি কোণটা, তাহলে ডি কোণটা সমান দেখালাম আমরা PBC, এটা আগে দেখালাম প্রমাণটা। আর একটা শর্ত দেখা দাও, দেখো তো এই যে পি কোণটা দুটো ত্রিভুজেরই পি কোণ, তাহলে আমরা বলে দেবো পি কোণ সমান পি কোণ, সাধারণ কোণ যেহেতু এটা। তাহলে দেখো এখানে ত্রিভুজ APD ও ত্রিভুজ PBC আমরা কি দেখে দিলাম? আমরা সদৃশ্য দেখাতে পারলাম। তাহলে বলে দেবো ত্রিভুজ APD সদৃশ্য, এটা সদৃশ্য চিহ্ন, আর ত্রিভুজ PBC সদৃশ্য হয়ে গেল।
বা সদৃশ্য যখন হয়ে গেছে, সদৃশ্য ত্রিভুজে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। তো চলো দেখো অনুরূপ বাহু নিচ্ছি, বড় ত্রিভুজের বাহুটা নিচ্ছি আমরা পিএ নিচ্ছি, পিএ বলেছি তো পিএ নিব। প্রমাণটা দেখো, কাজ হবে, প্রমাণ আমাদের সাহায্য করে কাজ করতে। তাহলে অতএব দিয়ে আমরা বলবো পিএ, পিএ বাই পিসি নিয়ে নাও, ঠিক আছে। বড় ত্রিভুজের এই বাহুটা নিলাম, ছোটো ত্রিভুজের এদিককার বাহুটা নিলাম। তাহলে পিএ বাই পিসি করলাম সমান সমান, এবার এদিকে পিডি করো, পিডি বাই আর এটা পিবি নিয়ে নাও। যেভাবে এই বড়টা নিলাম আর এটা নিলাম ছোটোটা, একইভাবে এই বড়টা আর এই ছোটোটা অনুরূপ বাহু হয়ে গেল আমাদের। তাহলে পিডি বাই আমরা কী নেব, পিবি নিয়ে নেব, পিবি। বাস, এখানে বর্জগুণ করে দাও, দেখো প্রমাণ চলে এসেছে আমাদের। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ পিএ ইন্টু পিবি সমান সমান, আর এদিকে দেখতে পাচ্ছ পিসি ইন্টু পিডি, পিসি ইন্টু পিডি। একদম প্রমাণটা তোমরা লক্ষ্য করো, একদম মিলে গেছে, পিডি। বাস, এটাই আমার প্রমাণ করতে বলেছিল, আমরা লিখে দেবো প্রুভড। খুব সুন্দর ছোট্ট প্রমাণ, একদম ভালো করে দেখো। এভাবে তোমরা অঙ্কগুলো মাধ্যমিকে করো, একদম ফুল নাম্বার পাবা, কোনো চিন্তা নেই, খুব সহজে করতে পারবা। শুধু প্রদীপ স্যারের ক্লাসগুলো দেখতে হবে। প্রথম থেকে যারা ক্লাস দেখছে কোনো সমস্যা নেই, এবার কিন্তু মাধ্যমিকে প্রচুর নাম্বার তোমাদের আসতে চলেছে ম্যাথে, বিশেষ করে ম্যাথে একদম, ঠিক আছে। তোমরা শুধু মন দিয়ে ক্লাসগুলো দেখো আর ভালো করে প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে। একই অঙ্ক তোমরা ইগনোর করবে না, কারণ একই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। অনেকে একই অঙ্ক দেখতে চায় না, অনেকে হয়তো অঙ্কটা পারবো বলে এড়িয়ে যায়, ইগনোর করে। কিন্তু যারা একই অঙ্ক বারবার প্র্যাকটিস করবে, বারবার দেখবে, তাদের কিন্তু মাধ্যমিকের অঙ্কের রেজাল্ট সবচেয়ে ভালো হবে, এটা তোমাদের প্রদীপ স্যার বলছে। তাই জন্য বলছি, একই অঙ্ক, রিপিট আসা অঙ্ক বারবার শিখো, বারবার প্র্যাকটিস করো। যত শিখবা অঙ্কতে ততই ভালো, অঙ্ক কিন্তু তোমরা বেশি করে নামাতে পারবা। তাহলে ঠিক আছে, তা চলো আমরা পরের অঙ্কে চলে যাব। এবার 10-এর 2-এর প্রশ্নটা দেখো, এখানে কি বলছে আমাদের। এখানে আছে দেওয়া ABCD একটি আয়তকার চিত্র অঙ্কন করো। ও আয়তকার চিত্রের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করো যে OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার সমান সমান OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার। আচ্ছা, আয়তকার চিত্র অঙ্কন করতে বলেছে ABCD। চলো ছবি এঁকে প্রশ্নটা ভালো করে বুঝবো আমরা। তাহলে আমরা আগে আয়তকার চিত্র অঙ্কন করি। তাহলে এই যে আমাদের একটা আয়তকার চিত্র, ওকে, নাম দিয়ে দেবো আমরা A, B, C আর D, ঠিক আছে। এখানে আমাদের এই চিত্রের মধ্যে, আয়তকার চিত্রের মধ্যে অভ্যন্তরে একটা ও বিন্দু নিতে বলেছে, আমরা ও বিন্দু নিয়ে নিলাম, এই যে ও বিন্দু। এবার আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, দেখো প্রমাণটা করতে বলেছে OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার সমান সমান OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো আমাদের OA যুক্ত করতে হবে। তাহলে আমরা যুক্ত করব OA, আমরা OB যুক্ত করব, OB আমরা OD যুক্ত করব। এগুলো কেন যুক্ত করছি, যেহেতু আছে দেখো OA OC OB OD আছে বলে যুক্ত করছি, আর এখানে OC যুক্ত করব, এই যে। এবার দেখো আমরা প্রমাণটা দেখাবো, কীভাবে প্রমাণটা দেখাচ্ছি। আমরা প্রমাণটা দেখানোর আগে আমাদের করতে হবে অঙ্কন। এখানে আমাদের অঙ্কন আছে। অঙ্কন কি আছে, আমরা ও বিন্দু দিয়ে আমরা AB এবং DC এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব PQ। তাহলে দেখো আমরা অঙ্কনটা এভাবে করছি, এখানে ও বিন্দুটা দিয়ে দিলাম। তাহলে আগে আমি তোমাদের অঙ্কনটা করে দিচ্ছি, দেখো এখান থেকে এই যে ও বিন্দু দিয়ে AB এবং DC এর সমান্তরাল সরলরেখা আমরা PQ অঙ্কন করলাম। তাই এখানে লিখে দাও, ও বিন্দু দিয়ে AB ও DC এর সমান্তরাল সরলরেখা, এর সমান্তরাল সরল রেখাংশ বলে, সরল রেখাংশ PQ অঙ্কন করলাম, ঠিক আছে। PQ অঙ্কন করলাম। তাহলে এখানে দেখো, তো অতএব আমরা বলতে পারবো AB সমান্তরাল PQ সমান্তরাল DC, ঠিক আছে। ABর সঙ্গে PQ সমান্তরাল এবং PQর সঙ্গে DC সমান্তরাল, ওকে। তাহলে দেখো যখন যেভাবে ABCD আমাদের একটা আয়তক্ষেত্র ছিল, একইভাবে ABQP একটা আয়তক্ষেত্র, এদিকে PQCD একটা আয়তক্ষেত্র। তাহলে এগুলো যে আয়তক্ষেত্র হয়, তাহলে খেয়াল করো তো, এরা তো আমাদের কী হবে, এটা 90 ডিগ্রি কোণ, এগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা আমাদের 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। এগুলো আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। তাহলে আমরা কী করব, আমরা এই ত্রিভুজটা
তুলব, ঠিক আছে। এই ত্রিভুজটা থেকে তুলছি প্রথমে। আমরা নিব সমকোণী ত্রিভুজ, তোমাদের দেখাচ্ছি। সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা নিব প্রথমে। কী নিব? AOP নিচ্ছি আমরা। AOP থেকে এখান থেকে আমরা অতিভুজ OA স্কোয়ার সমান সমান আমরা বলে দেবো AP স্কোয়ার প্লাস OP স্কোয়ার। ওকে, আচ্ছা, এখানে এটাকে 1 নং নাম দিয়ে দাও। আবার সমকোণী ত্রিভুজ এটাকে নাও, আমরা নিব COQ নিচ্ছি। তাহলে নিব সমকোণী ত্রিভুজ COQ থেকে, এখান থেকে আমরা বলবো OC স্কোয়ার। দেখো প্রমাণটা দেখো, OA আছে OC আছে বলে ওইভাবে নিচ্ছি আমরা। একদম প্রমাণ তোমাদের সাহায্য করবে, প্রমাণ মেলানোর জন্য প্রমাণ সাহায্য করবে, এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। একটু বুদ্ধি করে কাজ করবা, তাড়াতাড়ি প্রমাণ মিলবে। আচ্ছা, OC স্কোয়ার দেখো তো, এটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে ভূমি লম্ব এটা। তাহলে আমরা লিখতে পারবো এখানে CQ স্কোয়ার প্লাস OQ স্কোয়ার, এটাকে 2 নং নাম দিয়ে দাও। এখন আমরা কী করব? 1 নং 2 নং যোগ করব। 1 যোগ 2 যোগ কেন করবো? এখানে যোগ আছে বলে। 1 আর 2 যদি যোগ করি তা দেখো পেয়ে যাচ্ছে আমরা OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার সমান সমান, এদিকে যোগ করো, তাই AP স্কোয়ার প্লাস OP স্কোয়ার প্লাস CQ স্কোয়ার প্লাস OQ স্কোয়ার। এবার দেখো এপির জায়গায় তোমরা BQ লিখতে পারবা। তাহলে আমরা দেখো AP, এই যে APকে আমরা চেঞ্জ করে নিলাম, তাহলে AP আর লিখছি না, AP জায়গায় কী লিখবো? BQ লিখবো, ঠিক আছে। কারণ এদেরকে আমাদের কনভার্ট করতে হবে, OB আর OD তে কনভার্ট করতে হবে। তাহলে এপির জায়গায় লিখে দিলাম আমরা BQ লিখে দিলাম, ঠিক আছে। আর এখানে দেখো OPটা থাক, OPটাকে চেঞ্জ করছি না। আর এখানে যে CQ আছে, এই যে OPটা আমরা রেখে দিলাম, OPটাকে চেঞ্জ করছি না, কিন্তু CQ আছে, CQটাকে আমরা লিখে দিচ্ছি PD। তাহলে CQ জায়গায় আমরা লিখে দিলাম PD স্কোয়ার, ওকে। আর OQ আছে, এই যে OQটা আমরা রেখে দিলাম, OQটা কিছু করছি না, একটু সাজিয়ে নিই আমরা। যে BQ আর OQটাকে পাশাপাশি রাখি, BQ স্কোয়ার প্লাস যে OQ, কারণ BQ OQ আমাদের ভূমি লম্ব আর অতিভুজ OB পেয়ে যাবো। তাহলে BQ আর OQকে আমরা পাশাপাশি রেখে দিলাম প্লাস। আর এদিকে দেখো এই যে PD আর OP, PD আর যে OPটা OP স্কোয়ার প্লাস PD স্কোয়ার, এটাকে এক জায়গায় রাখি, ঠিক আছে। এই যে PD আর OP এরা হচ্ছে ভূমি লম্ব, এখানে OD লিখতে পারবো। চলে এসে দেখো একে আমরা লিখতে পারবো OB স্কোয়ার, কারণ এটা তো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এটা সমকোণী, এটা সব সমকোণী, এটা 90 ডিগ্রি, এখানে এদিকে 90 ডিগ্রি, এটা সব সমকোণী ত্রিভুজ। তাহলে এর জায়গায় আমরা কি লিখে দেবো? এর জায়গায় OB স্কোয়ার লিখে দেবো, সমান সমান আমরা বলবো এটা OB স্কোয়ার। আর এর জায়গায় দেখো এই যে OP স্কোয়ার আর PD স্কোয়ার, হ্যাঁ, লম্ব ভূমি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার OD, তো এর জায়গায় আমরা লিখে দেবো OD স্কোয়ার। পাশে এখানে তোমরা বলতে পারো, কি বলতে পারো তোমরা? যেহেতু সমকোণী ত্রিভুজ কে আছে এখানে আমরা বলবো BOQ ও আরেকটা নিয়েছি ত্রিভুজ কে নিয়েছি আমরা, নিয়েছি POD। কাকে নিলাম? POD। তো POD থেকে পাই, এই দুটো সমকোণী ত্রিভুজ থেকে কিন্তু আমরা পাচ্ছি। পাশে কিন্তু আমরা একটু জানিয়ে দিলাম, ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজ থেকে OB স্কোয়ার পেয়েছি, আর এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা OD স্কোয়ার পেয়ে গেছি। তাহলে দেখো তো প্রমাণ যেটা বলেছিল সেটা চলে এসেছে। একবার আমরা ভালো করে লিখে দিই, OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার সমান সমান OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার, ব্যাস। তাহলে আমরা প্রমাণটা পেয়ে গেলাম। তোমরা তাহলে কি লিখে দেবা? তোমরা লিখে দেবা প্রুভড, ব্যাস। সুন্দর প্রমাণ, ভালো করে দেখো, ঠিক আছে। তোমরা একবারে বুঝতে না পারলে ভিডিওটা ক্লাসটা দুবারে বোঝো, বারে বুঝো, কিন্তু বুঝতে পারবা। আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাচ্ছ, কোনো সমস্যা নাই। প্রদীপ স্যার তোমাদের সঙ্গে আছে, অল সময় তোমাদের সঙ্গে থাকবে আর আছে, ঠিক আছে। শুধু এই মাধ্যমিকে তোমাদের সীমিত নয়, তোমরা যখন বড় হবা, তোমরা HSC উঠবা, তোমরা ম্যাথ ক্লাসে আমাকে পাবা। তোমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষার যে অঙ্কগুলো থাকবে, তোমাদের অঙ্ক প্র্যাকটিসের জন্য ভর্তি পরীক্ষার ম্যাথও আমি ক্লাস দিব। তোমরা বড় হয়ে তোমরা যখন চাকরি পরীক্ষা বা কম্পিটিটিভ পরীক্ষায় বসবা, সেখানেও তোমাদের আমি ম্যাথ অঙ্কগুলো তোমাদের করে সমাধান দিব। অনেক কিছু তোমাদের জন্য প্যাকেজ রেখেছি, আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা শুধু ভালো করে মন দিয়ে পড়াশোনা করো এবং ক্লাসগুলো ভালো করে দেখো। চলে যাবো আমার তাহলে পরের অঙ্কতে।
12 একের প্রশ্নটা দেখো, আমাদের দেওয়া আছে cot থিটা সমান সমান x/y। তাহলে এখান থেকে এই মানের সাহায্য নিয়ে আমাদের যে প্রমাণ করতে বলেছে x cos থিটা মাইনাস y sin থিটা বাই x cos থিটা প্লাস y sin থিটা সমান সমান s স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই s স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটা আমাদের প্রমাণ দেখাতে বলেছে। তাহলে দেখো আমরা করব কি, প্রথমে cot থিটার মান দেওয়া আছে, তাহলে cot থিটা থেকে মানটা আমরা বের করব, cos থিটার মানটা বের করব আর sin থিটার মানটা বের করব। তো চলো এখান থেকে আমরা বের করি sin থিটা আর cos থিটার মান। প্রথমে বর্গ করে নাও, তাহলে যদি বর্গ করি তাহলে হয়ে যাবে আমাদের cot স্কোয়ার থিটা থেকে s স্কোয়ার বাই y স্কোয়ার পেয়ে যাবে। cot থেকে আমরা cosec যেতে পারবো। তা দেখো এখান থেকে আমাদের একটা সূত্র আছে, cot স্কোয়ার থিটা তোমরা লিখতে পারবা cosec স্কোয়ার থিটা মাইনাস 1, এটা একটা সূত্র আছে, সূত্রগুলো মনে রাখতে হবে, s স্কোয়ার বাই y স্কোয়ার। এবার এখান থেকে আমরা cosec স্কোয়ার থিটার মানটা বের করি, cosec স্কোয়ার থিটা s স্কোয়ার প্লাস s স্কোয়ার বাই y স্কোয়ার প্লাস 1টা এদিকে চলে আসবে, এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করো y স্কোয়ার, এটা s স্কোয়ার প্লাস y স্কোয়ার পেয়ে যাবা। আচ্ছা এটা হচ্ছে cosecকে তোমরা এখান থেকে লিখতে পারবা, cosecকে 1/sin লিখতে পারবা, আমরা cosecকে 1/sin স্কোয়ার থিটা লিখে দিলাম। আর এটা মানটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে আমরা sin স্কোয়ার থিটার মানটা পেয়ে গেলাম, এটা উল্টে যাবে, তাহলে y স্কোয়ার উপরে আর নিচে s স্কোয়ার প্লাস y স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে sin স্কোয়ার থিটা যখন পেলাম তাহলে আমরা এখান থেকে sin থিটার মানটা বের করে নিই, যেহেতু আমাদের sin থিটা দরকার, তাহলে sin থিটার মানটা পেয়ে যাবে, দেখো বর্গমূল চাপবে, এটা y হয়ে যাবে, y স্কোয়ার বর্গমূল y, এখানে √/s স্কোয়ার প্লাস y স্কোয়ার, এভাবে হলো sin থিটার মানটা। আচ্ছা দেখো sin স্কোয়ার থিটা যখন পেয়েছিলাম তাহলে এখান থেকে এটাকে যদি আমরা 1 নাম দিয়ে দিই তাহলে আমরা বলবো 1 থেকে দেখো তো sin স্কোয়ার থিটাকে লিখতে পারবো 1 মাইনাস cos স্কোয়ার থিটা লেখা যায়, ঠিক আছে, এই যে sin স্কোয়ার থিটাকে, এটাও সূত্র আছে। আর এখানে মানটা ছিল আমাদের y স্কোয়ার আর s স্কোয়ার প্লাস y স্কোয়ার। এখান থেকে cos কার মানটা বের করবো, cos স্কোয়ার থিটার মানটা বের করি, তাহলে cos স্কোয়ার থিটা, দেখো এটা ওদিকে নিয়ে গেলাম প্লাস হয়ে গেল, আর এটা ওইদিকে নিয়ে আসো 1 মাইনাস হয়ে যাবে, দেখো এটা s স্কোয়ার প্লাস y স্কোয়ার, এভাবেই তোমরা ঘুরিয়ে নেবা, ভগ্নাংশে যোগ বিয়োগ করো, s স্কোয়ার প্লাস y স্কোয়ার আমাদের কি লসাগু, তাহলে এটা s স্কোয়ার প্লাস y স্কোয়ার হয়ে যাবে, আর এটা মাইনাস y স্কোয়ার পেয়ে যাবে, এখানে y স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে আমরা কার মানটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বা cos স্কোয়ার থিটার মানটা আমরা দেখতে পাচ্ছি s স্কোয়ার বাই s স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে বা এখান থেকে আমরা cos থিটার মানটা পেয়ে যাচ্ছি কত, x বাই √/s স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটা পেয়ে গেলাম cos থিটার মানটা। দেখো sin থিটা cos থিটা পেয়ে গেছি। চলো এবার আমরা চলে আসবো কি, আমরা বাম পক্ষটা নিয়ে নেব। তাহলে বাম পক্ষটা নিয়ে নেব, আমরা এখানে লিখব, আমরা এদিকে বর্ডার মেরে দিই, এই যে একটু বর্ডার করে দিলাম, ওকে। তো আমরা লিখবো LHS, বাম পক্ষটা আছে x cos থিটা মাইনাস y sin থিটা, আর নিচে x cos থিটা প্লাস y sin থিটা। মান এবার বসিয়ে সলভ করব, x ইন্টু cos থিটার মান দেখো বের করে আমরা রাখলাম, x বাই √/s স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস y ইন্টু সাইন থিটার মানটা বের করলাম, y বাই √/s স্কোয়ার প্লাস y স্কোয়ার, আর নিচে, ঠিক আছে, সমান একটু এখানে দাও, আর নিচে দেখো, নিচে আবার এখানে cos থিটার মানটা একই মানটা দেখে একদম বসিয়ে দাও, এই মানটাই স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস এখানেও y ইন্টু সাইন থিটার মানটা, এই যে একই জিনিস আছে s স্কোয়ার প্লাস y স্কোয়ার। এবার একটু সরল করো, দেখো উপরে দেখো আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ যদি করি, দেখো দেখাচ্ছি তোমাদের, উপরে লসাগুটা দেখো √/s স্কোয়ার প্লাস y স্কোয়ার পাচ্ছ, আর এটা মিলে গেল, এখানে x গুণ করে s স্কোয়ার, তাহলে আমাদের লবে s স্কোয়ার থেকে গেলো মাইনাস, আর এটা তো মিলে গেল, তাহলে y গুণ করে y স্কোয়ার। এখানে যদি আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করি তাহলে লসাগুটা আমাদের s স্কোয়ার প্লাস y স্কোয়ার, একইভাবে এখানে উপরের মতন এটা s স্কোয়ার মাইনাস এটা y স্কোয়ার। দেখো এখানে হরগুলি সমান, হরটি যদি সমান থাকে তো হর আর হর কেটে যাবে, একই জিনিস, তাহলে লবগুলো কিন্তু থেকে গেল, তাহলে লব থেকে গেল কত, উপরে থেকে গেল আমাদের s স্কোয়ার মাইনাস y স্কোয়ার, আর নিচে, আচ্ছা আমাদের এখানে দেখো এটা প্লাস ছিল, আমাদের এটা প্লাস করতে হবে, এটা আমাদের প্লাস করতে হবে, এই জায়গাটা আমাদের প্লাস করতে হবে, ঠিক আছে, উপরে এটা মাইনাস ছিল, নিচে এটা প্লাস ছিল, তাহলে আমরা কী করে দেবো, আমরা এখানে এই যে এখানে থেকে গেল s স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার থেকে গেল। তো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, চলে আসলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখে দেবো কি প্রুভড, প্রমাণ আমরা করে ফেলেছি। দেখো 12 নম্বর প্রশ্নটা আছে tan থিটা প্লাস সাইন থিটা সমান সমান এম, আর আছে tan থিটা মাইনাস সাইন থিটা সমান সমান এন আছে। তো আমাদের এই দুটো থেকেই প্রমাণ করতে বলেছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান সমান 4√/mn, এটা আমাদের দেখাতে হবে। খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা তোমরা ক্লাস 11-এ দেখতে পাবো। এই অঙ্কটা তোমরা আগে করে নিচ্ছ, ক্লাস 11-এ দেখতে পাবা। যেটা বললাম যে ত্রিকোণমিতিক পাঠে তোমরা অঙ্কটা সেখানে কিন্তু পোর্শনে আছে, খুব ভালো অঙ্ক। তো চলো আমরা ভালো অঙ্কটা করি, কীরকম এখানে আমরা করবো অঙ্কটা। তো দেখো এখানে লক্ষ্য করো যে আমাদের প্রথমে কী আছে, এই দুটো দেওয়া আছে, আমরা দুটোকে গুণ করে নিই। যদি আমরা গুণ করি অতএব, তাহলে আমরা লিখব tan থিটা প্লাস সাইন থিটা ইন্টু tan থিটা মাইনাস সাইন থিটা। এদিকে হয়ে যাবে গুণ করে mn, গুণ করে দিলাম। তাহলে এখানে দেখো a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র, মানে সূত্রটা হবে tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এদিকে mn। এখানে দেখো টেনকে সাইন কস করে নাও, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, এটা হয়ে গেল আমাদের সাইন স্কোয়ার থিটা mn। এবার দেখো এখানে আমরা কী করব, আমরা কমন নিয়ে নেব, সাইন স্কোয়ার থিটা কমন নিয়ে নিলাম। তো এটা কমন নিলে কত হবে 1/cos স্কোয়ার থিটা, এটা 1 আছে, এদিকে mn বা সাইন স্কোয়ার থিটা, এখানে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করো লসাগু cos স্কোয়ার থিটা, এটা 1 মাইনাস cos স্কোয়ার থিটা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে এদিকে আমাদের থেকে যাবে mn। তাহলে এখানে আমাদের দেখো কি দাঁড়াচ্ছে, আমরা এটা সাইন স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা করলাম, আর এই যে 1 মাইনাস cos স্কোয়ার থিটা এই জায়গায় তোমরা লিখতে পারবা, কি লিখতে পারবা, সাইন স্কোয়ার থিটা লিখতে পারবা। আর এদিকে আমাদের ছিল কি mn ছিল। তাহলে বা দেখো সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, একে তোমরা লিখতে পারবা ট্যান স্কোয়ার থিটা লিখতে পারবা। আর এখানে আমরা সাইন স্কোয়ার থিটা রেখে দিলাম, এর মানটা আমরা কত পেয়ে গেলাম mn। এখানে যদি স্কোয়ারটা আমরা ছেড়ে দিই, তাহলে এখান থেকে তোমরা ট্যান থিটা সাইন থিটার মানটা পেয়ে যাবা √mn। ওকে, এই মানটা কিন্তু বের করে রেখে দিলাম। তো এটাকে আমরা নাম দিয়ে দেবো 1 নং, ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে। এখন আমরা কি করব, এখন m প্লাস n বের করব। আমরা এখন করব, এখন আমরা কি করছি, m প্লাস n করছি। তাহলে মানে দুটোকে এটা যদি যোগ করা যায়, তাহলে দেখে আছে tan থিটা প্লাস সাইন থিটা প্লাস tan থিটা মাইনাস সাইন থিটা। এখানে সাইন থিটা কাটবে, তাহলে তোমরা পেয়ে যাবা 2 tan থিটা পেয়ে যাবা। এবং তোমরা যদি m মাইনাস n করো, তা তখন দেখবা tan থিটা কেটে যাবে, একইভাবে পেয়ে যাবা কি 2 সাইন থিটা পেয়ে যাবা। ঠিক আছে, একইভাবে এটা। তাহলে আমরা দেখো এই দুটোকে যদি আমরা গুণ করে নিই, তাহলে গুণ করলে হবে m প্লাস n ইন্টু m মাইনাস n, এদিকে হবে 2 tan থিটা আর 2 সাইন থিটা, গুণ করে নিলাম। দেখো প্রমাণটা আবার চলে আসবে। তাহলে এখানে তোমরা দেখো পেয়ে গেছো m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, আমাদের বাম পক্ষ মিলে গেছে। আর এখানে দেখো এটা তোমরা 2 দিয়ে গুণ করে 4 পেয়ে গেলে, 4 tan থিটা আর সাইন থিটা। tan থিটা আর সাইন থিটার মানটা যে বের করে রেখেছি, তাহলে আমরা বসিয়ে দিই, বা দিকে রেখে দিলাম m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। আর এখানে দেখো 4√mn, এই যে এই মানটা আমরা বের করে গেছি, এখানে পাশে বলে দিই 1 থেকে। তা দেখো আমরা প্রমাণটা নিয়ে চলে এসেছি, খুব সুন্দর প্রমাণ। ভালো করে তোমরা ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবা। 12-3 প্রশ্নটা দেখো, আমাদের দেওয়া আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1/1 প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি সমান 1 দেওয়া আছে। তাহলে এর মানটা 1 দেখাতে হবে, আমরা 1 দেখাবো। দেখো প্রমাণ করে 1 নিয়ে আসবো। তোমরা লক্ষ্য করো 27 ডিগ্রি আর 63 ডিগ্রি তোমরা যোগ করবা 90 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে আমরা দেখো পুরোপুরের সূত্রে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা প্রথমে এটাকে মুছে দিই, আমরা 1 নিয়ে আসছি প্রমাণটা করে। তা দেখো আমরা এটা রেখে দিই, এটা কোনো কাজ করবো না। প্রথমে সাইন স্কোয়ার 27 ডিগ্রি আমরা রেখে দিলাম। আচ্ছা 1/1 প্লাস সেক স্কোয়ার, দেখো এখানে আমরা চেঞ্জ করবো, এটাকে আমরা লিখে দেবো 90 ডিগ্রি মাইনাস
27 ডিগ্রি। এটা তোমরা চেঞ্জ করতে পারবা। আর এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবে কত 63 ডিগ্রি পাবা। আচ্ছা, প্রথমটা আমরা রেখে দিচ্ছি sin স্কোয়ার 27 ডিগ্রি প্লাস, আর এটা লক্ষ্য করা, এটা 1 এটা তোমরা কত পাবা, এখানে পুরো কোণের সূত্র যদি লাগাও sec 90 মানে থিটা, sec আমাদের কী হয়ে যাবে, sec হয়ে যাবে cosec, তাহলে secকে আমরা এখানে লিখে দেবো cosec স্কোয়ার 27 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 1/1 প্লাস sin স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1/1 প্লাস, দেখো cosecকে আমরা 1/sin লিখতে পারবো, এটাকে আমরা 1/sin স্কোয়ার 27 ডিগ্রি বলে দিলাম। তাহলে 1/1 প্লাস sin স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1/, এবার নিচে একটু ভগ্নাংশ যোগ বিয়োগ করো, লসাগু আমাদের sin স্কোয়ার 27 ডিগ্রি, এটা আমাদের এখানে হয়ে যাবে sin স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1। ঠিক আছে, এটাই থেকে গেল, প্রথমটা আমরা রেখেই দিচ্ছি যেটা আছে। এবার এটাকে যদি সরল করো, এই মানটা কিন্তু উল্টে এখানে চলে আসবে, তাহলে উপরে চলে যাবে আমাদের sin স্কোয়ার 27 ডিগ্রি, আর নিচে থেকে গেলো দেখো আমরা 1টা আগে লিখি, তাহলে 1 প্লাস sin স্কোয়ার 27 ডিগ্রি। এবার এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করে নাও, লসাগু 1 প্লাস sin স্কোয়ার 27 ডিগ্রি, আর এটা মিলে গেলো, এটা 1 নেমে গেলো, এটা মিলে গেলো, এটা নেমে গেলো, sin স্কোয়ার 27 ডিগ্রি। এবার দেখো আমাদের এখানে দেখো লব হর কিন্তু সমান, এই দুটো সমান পেয়ে গেছি, তা দুটো কেটে গেল, দুটো কেটে গিয়ে কত পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম। দেখো আমাদের 1 দেখাতে বলেছিল, আমরা কিন্তু প্রমাণ দেখাতে পারলাম, তাহলে লিখে দেবো প্রুভড, প্রমাণিত। 13-এর 1 নম্বরটা দেখো কি বলছে প্রশ্নটা। 13-এর 1-এর প্রশ্নটা বলছে, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পর দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50 মিটার উঁচুতে উড়ে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করো। আচ্ছা, খুবই ভালো প্রশ্ন, চলো আমরা এই অঙ্কটা ছবি এঁকে ভালো করে বোঝার চেষ্টা করি। তাহলে এখানে মাঠ, এই যে আমরা একটা মাঠ নিয়ে নিলাম, এটা আমাদের মাঠ, পাখিটা এভাবে আকাশে উড়োচ্ছে, একই সরলরেখা বরাবর উড়োচ্ছে পাখিটা, আর এখানে দেখো পাখিটার যে উচ্চতা মাঠ থেকে, তার উচ্চতা আমরা এবি ধরে নিলাম, এবিটা দেওয়া আছে কত 50 মিটার, এটা বলে দিয়েছে কত উচ্চতায় পাখিটা উঠছে। তার প্রথমে দেখো মোহিত কিন্তু এখানে বি বিন্দুতে আছে, কে আছে এখানে, মোহিত আছে। তা মোহিত এখান থেকে পাখিটা প্রথমে কোন দিকে দেখছে, প্রথমে পাখিটাকে দেখছে উত্তর দিকে দেখে, ঠিক আছে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসছে, মানে উত্তর দিকে বলে দিলাম, পাখিটাকে এখান থেকে দিকে দেখছে কত ডিগ্রি, 30 ডিগ্রি উন্নত কোণে দেখছে, তাহলে পাখিটা এখানে আছে প্রথমে। তাহলে আমরা এভাবে একটা, এই যে আমাদের সি বিন্দুতে, প্রথমে উত্তর দিকে সি বিন্দুতে পাখিটাকে দেখলো কত ডিগ্রি উন্নতি কোণে দেখছে এখানে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছে পাখিটাকে সি বিন্দুতে। তাহলে এই কোণটা, এটা তো সমান্তর সরলরেখা, মাটির সঙ্গে সমান্তর সরলরেখা ধরে পাখিটা উড়োচ্ছে বলে এই কোণটা একান্তর কোণ সমান হয়ে যাবে 30 ডিগ্রি হয়ে যাবে, এটা আমরা 30 ডিগ্রি পেয়ে যাবো। এবার এখান থেকে 2 মিনিট পর পাখিটাকে দক্ষিণ দিকে দেখতে পাই, তাই না, তো দক্ষিণ দিকে দেখতে পাই 60 ডিগ্রি উন্নতি কোণে, তাহলে এখান থেকে যোগ করে দাও, এই যে, তাহলে এই জায়গায় কোণটা 60 ডিগ্রি কোণটা তৈরি করছে, একান্তর কোণ অনুসারে এই কোণটা চলে আসবে এখানে 60 ডিগ্রি। দক্ষিণ দিকে ডি বিন্দুতে দেখতে পাই মোহিত, একবার পাখিটাকে এখানে দেখলো, এখান থেকে উড়ে এসে 2 মিনিট পর এখানে দেখলো পাখিটাকে। তাহলে আমাদের দেখো পাখিটার গতিবেগ বের করতে বলেছে, তাহলে আমাদের সিডির দূরত্ব 2 মিনিট সময়টা তো আমাদের পেয়ে গেছি, এখান থেকে এসেছে 2 মিনিটে, তাহলে এই যে সিডির দূরত্ব কত, 2 মিনিটে কতটা গেছে সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে আমাদের চাই এখানে সিডি, প্রথমে আমাদের দরকার সিডি কত, সিডিটা বের করবো। তো চলো আমরা একটু পরিচয় দিয়ে দিই। এবিটা হচ্ছে আমাদের কি, মাটি থেকে পাখিটির উচ্চতা, তাহলে এবি হচ্ছে আমাদের মাটি থেকে পাখিটির উচ্চতা, পাখিটির উচ্চতা, এই মানটা আমাদের দেওয়া আছে 50 মিটার। ওকে, এটা আমাদের প্রথমে বলে দিয়েছে। আচ্ছা, আর কিছু লেখার দরকার নাই, সি বিন্দুতে আছে প্রথমে, ডি বিন্দুতে আসলো 2 মিনিট পরে। তো এবার আমরা কি করব, এই সমকোণী ত্রিভুজ নেব, এসির মান বের করব, এই সমকোণী ত্রিভুজ থেকে এডির মান বের করব, আর এসি আর এডি যোগ করে আমরা সিডি পেয়ে যাব। তো চলো আমরা সমকোণী ত্রিভুজটা ধরে নিই। আমাদের সমকোণী ত্রিভুজ আছে এ বি সি, তো লিখব সমকোণী ত্রিভুজ এ বি সি এর
কোনটা নিব আমরা এসিবি। এসিবিটা আছে আমাদের কত 30 ডিগ্রি, এর সাপেক্ষে আমরা দেখো এই কোণের সাপেক্ষে ভূমি এসি, লম্ব এবি হবে। তাহলে আমরা লম্ব বাই ভূমি দেখাবো, এবি বাই এসি tan 30 ডিগ্রি। এবির মান জানা আছে 50√3, এসির মানটা বের করব। এটা হবে 1/√3, tan 30 ডিগ্রির মানটা 1/√3, তোমরা জানো এটা। আর এখান থেকে দেখো এসি আর √3 গুণ করে আমাদের 3 হয়ে যায়, তাহলে 50 গুণিত 3, তোমাদের জানতে হবে √3 আর √3 গুণ করবা 3 পাবা। তাহলে এসির মান কত পেয়ে গেলাম, 150 পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা চলে আসবো এটা। তাহলে সমকোণী ত্রিভুজ আবার লিখবো, আমরা লিখবো সমকোণী ত্রিভুজ যেখানে আছে এবিডি বলে দেব। এবিডি এর কোণটা নিব, কোন কোণ, আমরা কোণটা নিয়ে নিব এডিবি। এডিবি কত 30 ডিগ্রি, এর সাপেক্ষে। এর সাপেক্ষে আমরা এখানে দেখো এই কোণের সাপেক্ষে ভূমি এডি আর লম্ব এবি, তাহলে লম্ব বাই ভূমি দেখাবো। তাহলে লম্ব বাই ভূমি, ভূমিটা এখানে এডি সমান tan, আচ্ছা সরি এখানে 30 ডিগ্রি লিখে দিয়েছি, এটা 30 ডিগ্রি হবে না, এটা আমাদের হবে 60 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা 60 ডিগ্রি হয়ে যাবে, এখানে আমরা 60 ডিগ্রি বসিয়ে দেবো। আচ্ছা, তাহলে চলো, তাহলে এবার আমরা করবো কি, এর মান বসাই। এবির মানটা হচ্ছে আমাদের 50√3, আর এডিটা বের হবে। আর এখানে দেখো এটা আমাদের হয়ে যাবে কত √3, তোমরা এই √3 কাটাতে পারবে, এখানে 1 থেকে গেল। তো এখান থেকে তোমরা এডির মানটা দেখতে পাচ্ছ কত 50 দেখতে পাচ্ছ। ঠিক আছে, এডির মান 50 পেয়ে গেলাম। তাহলে এখন আমরা সিডির মান বের করে নেব। সিডি সমান কী হয়, এডি প্লাস এসি। তাহলে এডি আমরা পেলাম 50 আর এসি পেয়েছিলাম 150, তাহলে কত হয়ে গেল 200 হয়ে গেল। আচ্ছা, এখানে আমাদের দেখো আমাদের গতিবেগটা কিলোমিটারের প্রতি ঘন্টায় বের করতে বলেছে, তাই না? তাহলে আমরা কিলোমিটার, এটাকে মিটারটাকে, এটা তো মিটারে ছিল, তাহলে এটা আছে আমাদের মিটার, তাহলে একে আমরা কিলোমিটার করে নিচ্ছি। তাহলে দেখো মিটারকে যেহেতু কিলোমিটার বা কিমি করো, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এত কিলোমিটার, যাকে আমরা কিমি বলবো। এখানে 2 শূন্য কেটে দাও, তাহলে এখানে কত পেয়ে গেল 0.2 কিমি। বাস, সিডি দূরত্ব পেয়ে গেলাম এত কিমি। তাহলে এটা 2 মিনিটে যাচ্ছে, তা দেখো গতিবেগটা আমরা বের করছি। তার মানে লিখবো 2 মিনিটে যায় কত, 2 মিনিটে যায় 0.2 কিমি, এত কিমি যাচ্ছে। তাহলে 1 মিনিটে কত যাবে, 1 মিনিটে যায় 0.2/2, এত কিমি, তাই না? এটা নিচে নেমে যাবে। আর 60 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিট সমান 1 ঘন্টা, তার জন্য 60 মিনিটে বের করবো। 60 মিনিটে যাবে 0.2/2 ইন্টু 60 দিয়ে গুণ হয়ে যাবে, এত কিমি। এখানে দশমিক উঠিয়ে নাও, তাহলে 2 ইন্টু 60, দশমিক উঠালে কী হবে, দশমিক উঠালে আমাদের একটা 10 হয়ে যাবে, আর সে একটা 2 ছিল আমাদের, 2 ইন্টু 10 হয়ে যাবে, এত কিমি। কাটার পর 2 দিয়ে কেটে দাও, এখানে 0 কেটে দাও, দেখো পেয়ে গেল কত 6 কিমি। ব্যাস, পাখিটির গতিবেগ আমরা পেয়ে গেছি। ওকে, তো আমরা অতএব দেখি লিখে দেবো, অতএব পাখিটির গতিবেগ কত পেলাম, 6 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। 13-2 প্রশ্নটা দেখো, এখানে আমাদের বলছে একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পাড়ে অবস্থিত একটি ইটভাটা চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ ও 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়, তাই না? এখানে দেখো পাদদেশকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে, আর এখানে দেখছে কাকে, অগ্রভাগকে, তাই না, চূড়াকে দেখছে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছে। তাহলে ইটভাটার চিমনির উচ্চতা বের করতে বলেছে, এবং ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব বের করতে বলেছে। খুব ভালো প্রশ্ন, চলো ছবি এঁকে ভালো করে আরও বুঝি প্রশ্নটা। আমাদের প্রথমে একটা বাড়ি আছে, তাহলে আমরা প্রথমে একটা বাড়ি তৈরি করি। এই যে আমাদের বাড়ি, আর এখানে আমাদের দেখো মাটি আছে, ভূমি, পার্ক, এখানে মাঝখানে পার্কের এই পারে একটা ইটভাটার চিমনি আছে,
তাহলে এখানে দেখো আমরা ইট ভাটার চিমনিটা তৈরি করছি। এই যে দেখো ইট ভাটার চিমনি তৈরি করে দিলাম আমরা এখানে। আচ্ছা একটু ছোটো করি এখানে, বা এটাকে আরও একটু ছোটো করে দিই। বাড়িটার উচ্চতা আমরা এবি ধরে নিলাম, এবির উচ্চতা কিন্তু এখানে বলে দিয়েছে, কত বলেছে 15 মিটার। তাহলে এবিটা কিন্তু 15 মিটার। আচ্ছা তাহলে আমাদের এখানে দেখো এটা একটা আয়তক্ষেত্রের চিত্র তৈরি করব, এভাবে আমরা এখানে যোগ করে দিলাম। আর চিমনির উচ্চতা, তাই না, এটা আমরা সিডি ধরে নিলাম, চিমনির উচ্চতা সিডি, এটা নাম দিয়ে দিলাম। আর এখানে এবি আর সমান সমান ইডি, এটাও 15 হয়ে গেল। আমাদের এখানে পাশে বলে দেবো এবিটা সমান সমান আছে ইডি, এটা আমাদের 15 মিটার। ওকে, এবার যেটা দেখো কথা বলেছে, এই বাড়ির ছাদ থেকে দেখছে, প্রথমে কাকে দেখছে, প্রথমে দেখছে আমাদের দেখো পাদদেশকে দেখছে, এই যে চিমনির পাদদেশ। তাহলে এখানে দেখছে আমাদের কি, এখান থেকে দেখছে কি অবনীত কোণে দেখবে আমাদের। তাহলে এই যে অবনীত কোণটা তৈরি হয়েছে এই জায়গায়, এভাবে এখানে দেখছে পাদদেশকে দেখছে, অবনীত কোণটা কিন্তু এখানে 30 ডিগ্রি কোণটা তৈরি হয়েছে। ওকে, তাহলে এই কোণটা একান্তর কোণ অনুসারে আমাদের চলে আসবে এখানে 30 ডিগ্রি, কারণ এটা তো আয়তক্ষেত্র, সমান্তরাল সরলরেখা, একান্তর কোণ অনুসারে সমান হবে, এটা 30 ডিগ্রি হয়ে যাবে। আবার সেই চিমনির অগ্রভাগ মানে চূড়াটাকে দেখছে, এখান থেকে দেখছে উন্নতি কোণে দেখছে, সেটা দেখছে 60 ডিগ্রি উন্নতি কোণে। তাহলে এখান থেকে আবার দেখছে চূড়াকে, এই জায়গায় দেখছে, দেখা যায় সেটা কত ডিগ্রি, এটা দেখছে উন্নতি কোণে দেখছে 60 ডিগ্রি। ব্যাস, তা আমাদের যেটা বের করতে বলেছে চিমনির উচ্চতা, আমার সিডি দরকার। তো আমাদের এখানে বের করতে বলেছে সিডি কত, সিডি বের করতে হবে, এবং বাড়ি এবং ইট ভাটার মধ্যে যে দূরত্ব মানে বিডিটা, এই বিডিটাও এখানে কিন্তু বের করতে বলেছে। ঠিক আছে, এটা আমাদের কত হবে। তো চলো, তো আমরা বের করে নেব মানগুলো, কোনো অসুবিধা নাই। তার জন্য আমরা কি করি, কি আছে আমাদের চিত্রে একটু আমরা বুঝিয়ে দিই। তাহলে প্রথমে এবিটা কি, বাড়িটির উচ্চতা, বাড়িটির উচ্চতা। ঠিক আছে, বাড়িটির উচ্চতা এখানে কত আছে 15 মিটার। আমরা লিখে দেবো 15 মিটার। ওকে, এবার আমরা কি লিখব, বিডিটা বা সিডিটাও লিখতে পারি। সিডি হচ্ছে আমাদের চিমনির উচ্চতা, তাহলে এখানে আমরা সিডি দিয়ে দিই। সিডি হচ্ছে চিমনির, ইট ভাটা চিমনি দিয়ে দিলাম, চিমনির উচ্চতা, এটা কিন্তু আমাদের বের করতে হবে। আর বিডি হচ্ছে বাড়ি ও ইট ভাটার মধ্যে দূরত্ব, এটাও কিন্তু আমাদের বের করতে হবে। বাস, এই আমরা পরিচয় দিয়ে দিলাম। চলো আমরা বের করি। আমাদের দেওয়া আছে দেখো, আমাদের এই যে এবি দেওয়া আছে, তার আমরা বিডি কিন্তু পেয়ে যাবো, সহজে পেয়ে যাবো, একবারে বিডি পেয়ে যাবো। তার আমরা এই সমকোণী ত্রিভুজটা নিয়ে নিচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজ নিব, সমকোণী ত্রিভুজ এবিডি এর কোণটা নিব, কোনটা আমরা এডিবি নিব। এডিবি কত ডিগ্রি 30 ডিগ্রি এর সাপেক্ষে, আমরা দেখো তো এই 30 ডিগ্রির সাপেক্ষে ভূমিটা বিডি আর লম্বটা এবি। তাহলে আমরা লম্ব বাই ভূমি দেখাবো, এবি বাই বিডি দেখালাম সমান সমান। আর এখানে দেখো, এবার আমরা এখানে দেখাবো, কোনটা দেখাবো, আমরা দেখাবো এই কোণের সাপেক্ষে ট্যান নিয়ে নেবো এখানে। তো ট্যান নিয়ে নিচ্ছি, ট্যান 30 ডিগ্রি। লম্ববাই ভূমি কী হয়, ট্যান হয়, ট্যান 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা মান বসাও, এবির মান জানা আছে 15, আর বিডিটা এখানে বের করব। আর ট্যান 30 মান 1/√3, বিডির মানটা এখানে পেয়ে গেলাম। দেখো কত পেয়ে গেলাম 15√3। বাস, একটা অ্যান্সার পেয়ে গেছি আমরা এখানে লিখে দিতে পারবো যে বাড়ি এবং ইট ভাটার মধ্যে যে দূরত্ব 15√3 মিটার। ঠিক আছে, আচ্ছা আমরা পরে লিখছি, এখন থাক আমাদের জমা। এবার বিডি যখন পেয়ে গেলাম যে বিডি আর এই তো সমান, বিডি সমান এই, এটার মান পেয়ে গেলাম 15√3, এই যে 15√3 মিটার, তো আমরা 15√3 মিটার পেয়ে গেলাম। আমাদের চিমনির সিডি দরকার, তার জন্য আমাদের ইডিটা পেয়ে গেছি, খালি আমাদের সিডিটা বের করতে হবে। আচ্ছা চলো, তাহলে এখানে লক্ষ্য করো। তো এবার আমরা করব কি, এখান থেকে আমরা এই ত্রিভুজটা নিচ্ছি, সমকোণী ত্রিভুজ, এখন নিব আমরা এইসি নেব, এইসি এর কোণ নিব আমরা
CAE সমান সমান কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি এর সাপেক্ষে, এর সাপেক্ষে। তাহলে এই কোণের সাপেক্ষে আমরা কি দেখাবো? লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে আমাদের এই, লম্ব হচ্ছে আমাদের CE। তাহলে আমরা লম্ব বাই ভূমি মানে CE বাই AE tan 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমাদের এর মানটা জানা আছে, সিটা এখানে বেরোবে, সি, আর এর মানটা তোমরা লিখে দেবো 15√3, আর এটা হচ্ছে আমাদের √3। সি পেয়ে যাবো বা সি কত পেয়ে যাবো? তাহলে এটা আমাদের দেখো আমাদের বর্গগুণ হয়ে যাবে। তাহলে আমরা 15 গুণিত আর √3 গুণ করলে তোমরা 3 পেয়ে যাবা, 3। তাহলে আমরা দেখো সি কত পেয়ে গেলাম? 45। ওকে, তাহলে এবার আমরা সিডি পেয়ে যাবো। অতএব সিডি হচ্ছে আমাদের ইডি প্লাস সি। তাহলে এখানে বসিয়ে দাও, ইডিটা 15 আর ওটা পেয়েছে 45, যোগ হয়ে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের 60। দেখো আমরা চিমনির উচ্চতা পেয়ে গেলাম। তাহলে আমরা এই অ্যান্সারটা এবার লিখি। তাহলে অতএব চিমনির উচ্চতা 60 মিটার, এবং বাড়ি থেকে ইটভাটার দূরত্ব, ঠিক আছে। এই যে বিডিটা বের করেছিলাম সেটা হচ্ছে 15√3 মিটার, 15, ঠিক আছে, 15√3 মিটার। দেখো খুব ভালো অঙ্ক, একদম সুন্দরভাবে হয়ে গেছে অঙ্কটা। তোমরা ভালো করে দেখো, ধৈর্য করে দেখো, সব অঙ্ক বুঝতে পারবা। তাহলে আমরা দেখো অঙ্কগুলো কিন্তু সবগুলো করে দিয়েছি। এটাই ছিল আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক কিন্তু ভালো করে হয়ে গেছে। তোমরা শুধু মন দিয়ে ক্লাসগুলো দেখো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কোনো জায়গায় অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবা, আমি আছি। সেই অঙ্কগুলো কিন্তু পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সব ক্লাসগুলো দেখতে থাকো, এবং ক্লাসগুলো ভালো লাগলে তোমরা ভিডিওতে লাইক নিশ্চয়ই করো, এবং চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে হবে, এবং ভিডিওগুলো কিন্তু বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। ওকে, তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।